সুহিল ভাই। সুহিল ভাই। ওয়ালাইকুম সালাম আলাইকুম। হ্যালো। হ্যাঁ, কেমন আছেন ভাই? কেমন আর থাকবো ভাই, আপনাকে কল দিলে তো আপনি কি বলে কেটে দেন, তারপরে হচ্ছে পরবর্তীতে কল রিসিভ ফিরান না, মানে ব্যাক করেন না। কি আপনার সমস্যাটা কি আমাকে একটু বুঝে আজে বলবেন? না, 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 সমস্যা নাই। এখানে হলো কি আমার আমি। সাথে আমার সাথে এত এত মান অভিমান কিসের আপনার? আমি আরে না, পাহাড় আমি আমি পা- আমি আপনি পাহাড়ে থাকি। আমি পাহাড়ে থাকি বলে কি আপনি আমার সাথে এরকম করতে পারবেন? হ্যাঁ? না, না, আপনি কি বোকা নাকি? আমি বল। এই যে 3-4 দিন এই যে যে কোনো একটা কাজে খুব ব্যস্ত ছিলাম, এই কারণে ওই ফোনও ধরতে পারি নাই। আচ্ছা তো ধরতে আচ্ছা। পারি নাই, কিন্তু মেসেঞ্জারে তো আমি তো একটিভ আপ- ছিলাম, মেসেঞ্জারে একটিভ আপনার ছিলাম, তারপরে মেসেঞ্জারে যে তো খুব মেসেজ দেখি, এই যে ইসিকনের গ্রুপে অসংখ্য মেসেজ দেখি, তাইলে আপনি ব্যস্ত কিরকম? আমাকে তো একটা টেক্সট দিতে পারেন যে আপনি ভাই আমি একটু ব্যস্ত আছি, এটাই তো বলতে পারেন, তাই না? আমি তো ওই যে আমাদের যে একটা গ্রুপ আছে না, আলাদা গ্রুপ, ওইখানে তো আমি তো দিই, টেক্সট দিত। হ্যাঁ। আপনি আমাকে বলতে পারতেন যে ভাই আমি তো আপনাকে আলাদা গ্রুপে, তো আমি তো গ্রুপে কল দিই নাই, আমি কল দিচ্ছি আপনাকে ব্যক্তিগতভাবে আপনার আইডিতে। আপনি আমার আইডিতে বলতে পারতেন যে ভাই আমি একটু ব্যস্ত আছি, 2 1 দিন ধরে কলটা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর ওই যে ইয়ে ক- ইয়ে ক- ইয়ে করা এই যে হচ্ছে না এত ভাই। হইলো, আর ওই যে আমি শুনলাম যে আপনার নাকি ওই ওই ভাইয়ের ছেলে নাকি বোনের ছেলে হাসপাতালে, এই কারণে মনে করেন যে আমি আর যে আমিও যোগাযোগ। তো অনেক অনেক বেশি ব্যস্ত ছিলাম, এখনো আছি। এখনো রান্না বান্না সবকিছু একদম ঝাড়ু দেওয়া থেকে সবকিছু আমার এখন, সবকিছু আমাকে করতে হচ্ছে। এই যে রান্না করে উঠলাম, রান্না করে খেয়ে উঠলাম, এখন বসলাম। তবুও আমি তো আমি আমি কিন্তু কাজ তবুও চালা যাচ্ছি আমি, মানে আচ্ছা, সবকিছু সমান তালেই যাচ্ছি তবুও, এই যতটুকু মানে। এটা ভালো দিক। এটা যত কিছু হোক, আমাদের যদি এটা চলে মানে না, যেটা আমি চিন্তা কাজটা। করতে যে আপনি আমার সাথে কোনো রাগ রাগ টাগ করলেন কিনা, আরে না, আমার মান অভিমান, আপনি কি মান বোকা অভিমান নাকি? কোনো কোনো হলো কিনা? না শুনেন, না, বোকা না ভাই, আমি বোকা কেন হবো বলো? অভিমান আপনার বেশি, আপনি শুধু শুধু রাগ করেন। আমাকে কখনো দেখছেন এই যে আমাদের গ্রুপের এই ব্যাচের এই যে কারোর সাথে রাগ করতে? সবার সাথে দেখবেন যে আমি সবাইকে নক করি, কিন্তু সবার সাথে আমি আলাদা আলাদা না, ভাবে ওই যে আমার সবার সাথে এটা যোগাযোগ করি কিন্তু আমি। এটা করেন নাই যে, এই জন্য বলছিলাম আর কি। আমি আ- বলছি কি জন্য মজুমদার এটা ভাইয়ের কি হলো? না, এটা এমনি এমনি ওই যে রাগ করলেন কিনা, এটা এমনি ফাইজলামি করতেছি। রাগ না, রাগ রাগ কোনা রাগ কেন করবেন? না, এটা এমনি তবুও জিজ্ঞেস করতেছি আর কি, মানে কি সমস্যা কি না, না, ওনার? এমনিতে যোগাযোগ থাকে, কিন্তু আমি কল দেওয়ার পরেও যোগাযোগ থাকে আজকে না। শোনেন, আপনার সাথে যদি আমার যদি থাকতো, আমি পরশু দিনের আগের দিন, হ্যাঁ 2-3 দিন আগে রাত্র 4:30টার সময় আপনার ফোন দিচ্ছে, মনে আছে? হ্যাঁ, 4:30টার সময় ফোন দিয়ে 1.5 ঘন্টা ভোর পর্যন্ত আপনার সাথে আলাপ করছি না? তাহলে এগুলি কোনো ব্যাপার না, একটু 2-1 দিন ধরেন আমি আপনাকে কল দিলে হয়তো আপনি ওই যে ব্যস্ততার কারণে হয়তো ওই 2-1 দিন রিপ্লাই দিতে পারবেন না। কিন্তু মনে আচ্ছা এটা আচ্ছা। রাখেন যে আপনার উপরে আমার কখনো অভিমান হবে না, আপনিও আমার উপরে কখনো ওই রাগ রাখেন না। আমরা তো হুম। বুঝছেন না, আমরা তো আচ্ছা আচ্ছা, না আমাকে একটা কমেন্ট করছিলেন আপনি, ওই যে কি কি যেন আমি এই যে এটা শুনে তো হাসতে চাই, বলছি উনি এই যে রিপ্লাই দেয় পাহাড়ে, না। হ্যাঁ। আবার পাহাড়ে কেন? আমি বলছি উনি রিপ্লাই দেয় না এখানে, আবার এখানে আমাকে কমেন্ট করতেছে কেন? না, হ্যাঁ, আমি আমি কমেন্ট দিয়েছেন জানেন? আপনি ফেসবুকে যেই ছবিটা দিচ্ছেন, আপনি ছবিটা দিচ্ছেন পাহাড়ের ছবি। হ্যাঁ, আপনার অন্য হ্যাঁ। কোনো ছবি পাবেন না। হ্যাঁ, এই কারণে আমি দিচ্ছি যে আবারও পাহাড়ে গেছেন। আচ্ছা আচ্ছা, মজা লাগলো কমেন্টটা শুনে। আহ, আপনার তো সৌভাগ্য যে আপনার বাসার পাশে পাহাড় আছে। হ্যাঁ, আপনি যেতে পারেন। আর- আমাদের তো মনে করেন যে পাহাড় দেখতে হইলেও মনে করেন এই 3 দিন আগে থেকে প্ল্যান করতে হয়, 3 দিন আগে থেকে প্ল্যান করে 2 দিন লাগে ওই পাহাড়ের কাছে যাইতে। হ্যাঁ, এক সপ্তাহ দশ আচ্ছা দিন লাগে শুধু ওই যে পাহাড় ঘুরতে। আপনারা ওই যে আচ্ছা ঘর আচ্ছা থেকে বেরোলেই মনে করেন দেখতে পারেন। হ্যাঁ, আপনাদের আচ্ছা আচ্ছা। শান্তি আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, আমাদের তো এগুলি নাই। হ্যাঁ হ্যাঁ। আমরা তো শহরের মানুষ, মনে করেন চারদিকে সাগর সাগর নদী আর পাহাড় বনে আমরা থাকি। সাগর নদী আর পাহাড় বনে আমরা থাকি। সাগর নদী সাগরে নদী তো আর পাহাড়ে বনে। এগুলি কোনো ব্যাপার না, এগুলি ওই যে নিশাদ আপু আসছে আমাদের। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। নিশাত আন্টি, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। কি রান্না করলেন? এই যে রান্না করলাম, আমার তো রান্না করতে বসলে দিন চলে যায়। আমি বলি যে এগুলো মেয়েরা কেমনে করে আল্লাহ।
আমি কোনো কাজই করতে পারি না রান্না করতে বসলে, মানে সকালে বসলে দুপুর হয়ে যায়। এই যে রান্না করলাম, আমার একটা চাচু আসছিল, ওনাকে এই যে মাংস কতগুলো ছিল ফ্রিজের মধ্যে, এগুলো বের করে রান্না করলাম। কতক্ষণ খাইতে ইউটিউবে, দিচ্ছেন? কতক্ষণ কতক্ষণ ইউটিউবে দেখি, কতক্ষণ রান্না করি। তারপর শাক রান্না করলাম, ডিম রান্না করলাম। আহ, অনেকক্ষণ সময় তো লেগে রান্না গেছে। করতে করতে তো সবই করছেন। হ্যাঁ, না সাদা আমি পারি, রান্না রান্না করেছেন। রান্না করতে পারি, একটু দেরি লাগে আর কি। ওই যে আমার রান্নাটা করতে কেমন জানি ইউটিউবে সব আছে বুঝছেন, ইউটিউবে জাস্ট ওই সমস্যাটা কোন জায়গায় জানেন? আমিও কিন্তু আগে অতটা পারতাম না। তো ওই যে আপনার ভাবি তো এখন ইয়াতে গেছে, ওই যে আপনার দেশের বাইরে গেছে, হ্যাঁ, তো আসবে। তো এই কারণে মনে করেন যে ওই যে মাঝে মাঝে আমারও ইয়া করতে, আম্মা তো রান্না ইয়া করে। তো আমি কিন্তু মোটামুটি শিখা ফেলাইছি। হ্যাঁ হ্যাঁ, কিভাবে শিখছি জানেন? হ্যাঁ, হ্যাঁ, যেটা কি কি আমার মশলা লাগবে এগুলো আগে এক জায়গায় সেট করি, তারপরে যে মশলার যে পরিমাণটা, এই হ্যাঁ, পরিমাণটা বুঝতে হবে। হ্যাঁ, হ্যাঁ, পরিমাণটা হ্যাঁ, হ্যাঁ। বুঝা তারপরে ওই যে না, আমি রান্না করতে পারি যে আমি হচ্ছে হ্যাঁ, ব্যাচেলর তাইলে মনে ছিলাম, করেন যে আর রান্না সমস্যা। কিছুদিন কিছুদিন ব্যাচেলর কিন্তু আমরা ছিলাম। তো কি তবে পরিমাণ। আমার রান্না করার ক্ষেত্রে একটা একটা খারাপ অভ্যাস, এটা এটা হচ্ছে আমার ওই যে লবণ দেখে না, মানে হুম। কতটুকু হয়েছে। এটা আমাকে মানে একবার রান্না করার ক্ষেত্রে 50 বার উপরে দেখতে হয়। মানে লবণ দেখবো আর খাবো, লবণ লবণ দেখবো আর খাবো। আমার বন্ধু তাহলে তো তরকারির অর্ধেক ঝোলই মনে হয় আপনি খেয়ে ফেলেন হ্যাঁ, লবণ হ্যাঁ, দেখতে দেখতে। আমি অর্ধেকই খেয়ে ফেলি। আমার বন্ধুর সাথে যখন বেচালা ছিলাম, আমরা দুইজন ছিলাম। তা আমি এরকম দেখতে দেখতে ফেলি, ও বলে যে তুই তো শুধুমাত্র লবণ দেখতে দেখতে তোর শেষ হয়ে যায় এগুলো। তবে শফিউল ভাই, একটা জি। জিনিস বোঝা গেছে কি জানেন? এই হুম, যে রান্না বান্নার কাজটা কইরা, হ্যাঁ, মেয়ে মানুষের যে ভাবটা নেয়, হ্যাঁ, মনে হ্যাঁ, করেন যে আমার ওয়াইফ বা আমার বোন বা মা, এটা আসলে ওদের ফাও একটা ভাব। হ্যাঁ, হ্যাঁ, রান্না না, না, বান্না না, খুব ইজি নিজের একটা ব্যাপার। কোনো নিজ ভাব ভাব না, আপনারা ছেলেরাও যে বাইরে কাজ করে যে ভাবটা নেন তাইলে সে বেলায় না, না না, না, না না, বাইরের নিজের আপনারা কাজ আর শুনেন, ঘরের কাজের মধ্যে পার্থক্য আছে কিন্তু। কোনো নিজের রান্না। পার্থক্য নাই। তাহলে আপনি এই যে আপনার কাছে যেমন রান্না কঠিন মনে হয়, হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, যেটা এটাই করে এটাই তার এটাই। অপোজিট মানুষকে সহজ মনে হয়, কিন্তু আসলে হ্যাঁ, না। আপনি যেমন না, বাইরে কাজ করেন, বাসার মানুষ যে থাকে সেও না, ঠিকই সেরকম পরিশ্রম একজনের কাজ করে। যদি আচ্ছা, আরেকজনে করে, এটা একজন অবশ্যই অবশ্যই একটু কষ্ট লাগে না একজন আমাদের যে। মুরব্বী বলছিল যে হ্যাঁ, অন্ততপক্ষে এই সমস্ত ব্যাপারে মেয়েদের সাথে কখনো তর্কে যাবা না। এই কারণে আমি কোনো ঠিক তর্কে আছে। গেলাম না। আপনারা আপনারা ওকে। বেস্ট, আপনারা শ্রেষ্ঠ, না, আপনারা আরেকটা আমি শ্রেষ্ঠ কিন্তু ভাই, জিন। আমি জিন। কিন্তু আরেকটা জিনিস এখানে, এই যে রান্না করাতে আমি একটা জিনিস খুব বেশি ফিল করেছি, এটা হচ্ছে মানে রান্না করার পরে যখন একসাথে খাই সবাই, মানে একটা আশা করি মেয়ের একটা ফিডব্যাক আশা করে হয়তো বা। না, এইটা দিই। আমি কিন্তু ফিডব্যাক আশা করছিলাম। মানে আমি যখন রান্না করছি, অনেক কষ্ট করে রান্না করছি, রান্না করার পরে যখন সবাই একসাথে খেতে বসছি, আমি কিন্তু একটা ফিডব্যাক মানে আশা করি, মানে মনে মনে রান্নাটা কেমন হলো, কেউ কিছু বলছে কিনা। এটা কিন্তু সবাই করে মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবাই এইটা ঠিক। করে। আমিও ছেলে মানুষরা যে সারাদিন কষ্ট করে আসার পরে যে খাইতে পারে, রান্না থাকে, বাড়া ভাত সামনে, এটাই অনেক কিছু, তাই না? শোনেন, হ্যাঁ, হ্যাঁ, এইটাও, এইটা অনেক কিছু না। আপনি যদি, আমি যদি রান্না পারি, দরকার পড়লে সকালের সকালে রান্না করে আর 2 দিনের রান্না করে আমি ফ্রিজে রেখে দিব, সমস্যা আছে কোনো? সমস্যা শুনেন, নেই। আপনার ওয়াইফ ছাড়া আপনার ঘর বাড়ি কেমন অবস্থায় আছে সেটা দেখবেন, আর আপনার ওয়াইফ যখন থাকবে তখন ঘর বাড়ির অবস্থা কেমন থাকে সেটা দেখবেন, তাহলেই হয়ে যাবে না যে না, কি হ্যাঁ, কাজ করে। এইটা ঠিক বলছেন, এইটা ঠিক না, বলছেন। যাদের কাজ তাদের একটু তো জন্য। হবেই, একটু তো হবেই, একটু তো মাইনে নিতে হবে। হ্যাঁ তাহলে মেয়েরাও তো কাজ করতে পারে, মেয়েরাও তো বাইরে চাকরি করে, আছে না, আবার বাসায় রান্নাও করে। এরকম হ্যাঁ, হ্যাঁ, হইতেই আছে, পারে, কেউ কারো আছে, থেকে আছে। কম না, এটা ভাবলেই হবে না, দুইজনই সমান। হ্যাঁ, হ্যাঁ, এই সমান অবশ্যই। সেই সমান, দুইজনকে নারী, সম্মান করাই উচিত হ্যাঁ, সমানভাবে, আমার হ্যাঁ, কাছে না না, মনে নারী হয় এটা। পুরুষ সমান অধিকার, এটা ঠিক নারী আছে। নারী সম্মান পুরুষ সমান সমান অধিকার। অধিকার হোক না হোক, সমান অধিকার হোক না হোক, বাট শুনুন, দুইজনের প্রতি দুইজন যে না, সম্মান করব, দুইজনই কাজ অবশ্যই, করে। অবশ্যই, সম্মান অবশ্যই করব একজন 100%, আরেকজনকে হেল্প সম করতে হবে। অধিকার 100%, কিন্তু রান্না করে যে ভাবটা আপনারা নেন, যে এটা দুনিয়াটা তো উল্টা মেয়েদের হয়েছে, মেয়েদের জন্মগত অধিকারই ভাব নেওয়া, এটা আপনাদের বুঝতেই হবে। তাইলে তো অন্য কথা। তাইলে মনে করেন যে স্যারেন্ডার, হ্যাঁ, যেহেতু এটা স্বীকার করছেন যে যে মেয়েদের বুদ্ধিকে এগুলো ভাব নেওয়া, হ্যাঁ, তাইলে এইখানে এই তো আর ভাব কোনো কথা মেয়েদের আসে না। জন্য, ছেলেরা হ্যাঁ কিসের ভাব হ্যাঁ, নেবে আবার। অলওয়েজ, অলওয়েজ ভাবের উপরে থাকবেন, বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ, আমরা আপনাদের সাপোর্ট দিব, সমস্যা নেই, যেহেতু না, না, নিজেরা যে স্বীকার একজন করতে আরেকজনকে চাই। সাপোর্ট দিতে হবে, অবশ্যই, এটাই তো এই চাওয়ার, বাকি ঠিক আছে। আপুরা কই, আমি ঝগড়ায় জিততে পারতেছি না। কি না না, ভাবো জিতে তো, দিছি। এরা না কই? না না, জিতে দিছি আপনাদের। হ্যাঁ। আপনি ফার্স্ট, আপনি ফার্স্ট, শফিউল ভাই সেকেন্ড, আমি থার্ড। আর আর ওই যে ফারহান আপু আসছে, ফারহান আপু তো উনি 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 ফার্স্টের একেবারে উপরে, সাইলেন্ট। ফার্স্টের উপরে উনি। হ্যাঁ, উনি উনি জিরো।
উনি ওই যে মেসেঞ্জারে বলছিল একবার যে হেল্প করবে ইনশাল্লাহ, ওইটুকুই, তারপরে আর কোনো হেল্প নাই। ওই যে আমাদের হ্যাঁ, সবাই ব্যস্ত থাকে আসলে, তখন মেয়েদের তো মনে করেন যে আমাদের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, ওদের তো সময় দেওয়া লাগে। ছেলেদের আবার আপুদের ছেলেদের কিছু হচ্ছে নাই, জয়েন্ট সব ফ্যামিলি তো। মেয়েদের ব্যস্ত, হ্যাঁ। আর ছেলেরা হ্যাঁ মনে হ্যাঁ, করে যে আপনি ঘুরে ঘুরে খাই শুধু। আপনি না শুধু আমার সারাদিন একটা আহ, ছোট বাচ্চা পাইলেন তাইলে বুঝতে পারবেন যে মেয়েরা কি করে, সারাদিন ফ্রি থাকে কেমনে। হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে বেবিরে সময় সামলানো দাও, আপনি অনেক। সারাদিন দুনিয়ায় কাজ করবেন তাও মনে হয় যে সেটা কষ্ট না, কিন্তু বাচ্চা সামলানো এটার মতো কষ্ট আর নাই। এই কারণে আমার আমার ছেলেকে আমি ডে কেয়ারে দিয়ে দিয়েছিলাম। এখন ডে কেয়ারে ছিল এই যে ক্লাস 5 পর্যন্ত। এখন ওই যে আপনার দেশের ওই বাইরে ভর্তি করে দিছি। এখন দেশের বাইরেই থাকবে, ওর আন্টির এখানে থাকবে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ম্যাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন ম্যাম? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর আপনাদের? এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রান্না বান্না নিয়ে যাচ্ছে দিনকাল। রান্না বান্না মানে কি কুকিং স্টুডিও খুলবেন নাকি? ম্যাম রান্না করতে হচ্ছে অনেক বেশি, এই যে ঝাড়ু দিতে হচ্ছে এগুলো, এই যে ধুইতে মিস, হচ্ছে ডেকচি ওই টেকচি শফিল এগুলো ভাই তো সবকিছু। নিশ হলো আপনার ওই যে ওই খাবারের আইটেম, এই কারণে মনে হয় রান্না বান্না প্র্যাকটিস এই করতেছে। জন্য প্র্যাকটিক্যালি ট্রাই করছে, তাই না? হ্যাঁ, হয়তো রেস্টুরেন্ট দিবে। বাসায় মানুষ না থাকলে তো এরকমই হয়। যাক, হ্যাঁ। ভালো ফ্যামিলিকে হেল্প করছেন, ভালো। আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো আমাদের গত ক্লাসের টপিকটা কি ছিল? গত ক্লাসের টপিক ক্লাসে ছিল থিওরিক্যাল ক্লাস ছিল মনে হয়। এসিও এসিওর বিভিন্ন ধরনের আমরা হ্যাঁ, আপডেট সম্পর্কে জেনেছিলাম, তাই না? আপডেট। আচ্ছা, মূলত প্র্যাকটিক্যাল কিছু ছিল না। প্র্যাকটিক্যাল মানে প্রিভিয়াস ক্লাসের ইয়াগুলো আমি দেখেছিলাম আর কি। ওটা অ্যাসাইনমেন্ট দিতে বলেছি। থিওরিটিক্যাল ছিল। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ছিল না, ওকে। তো আহ, ওই যেন ইভা আপু আসছে। কি বাবু তো আসে নাই তো। ইভা আপু র্যাঙ্ক ম্যাথ ইনস্টল হচ্ছিল না তো, ওটা দেখে স্টার্ট করতাম, অথবা কারো যদি কোশ্চেন থাকে, আপু নেই দেখতেছি, কারো যদি কোশ্চেন থাকে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো থেকে করতে পারেন। তোমাপুর মনে হয় প্রশ্ন ইয়ে ছিল একটা, আর দীপ ভাইয়ের প্রশ্ন ছিল। ম্যাম আমাদের নেক্সট এক্সামটা কবে হবে? আরো পরে আপু, এটা একদম আপনাদের দুটো এক্সাম নিতে হবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা কোর্সটা আরেকটু কমপ্লিট করি, আর অনেক বিষয় আছে পরে। মিস, আমাদের ওই যে সেকেন্ড টার্ম আর ওই যে ফাইনাল এক্সাম কি যদি আপনার ওই কাছাকাছি সময় হয় তাহলে তো সমস্যা না হয়ে না, যাবে একটু ফাইনাল একটা তো দিয়েছেন, মিডিল, আর আরেকটা হবে শুধু ফাইনাল, সেকেন্ডটার হবে না, হ্যাঁ। তো ফাইনালে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ পাবেন, কিওয়ার্ড রিসার্চটা প্র্যাকটিস করেন। হ্যাঁ। কন্টেন্ট রাইটিংটা পাবেন, সেটা প্র্যাকটিস করেন। আর আহ, মিস, আর ডোমেন অথরিটি তো হয়ে গেছে আপনাদের, তাই না? হ্যাঁ, আপনি বলছিলেন যে ইউটিউব এসইও এটা ইউটিউব এসইওটা থাকতে পারে, এটা থাকতে পারে, হুম। ইয়ে হবে আপনার ওই যে এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউ থাকবে। মানে এমসিকিউটা ইয়া ইয়া ট্রাই করব, তারপরে ওই যে কিওয়ার্ড রিসার্চের এটা ট্রাই করব, কন্টেন্ট, আর ওই যে ইউটিউব এসইও, সবগুলোই ট্রাই করবেন, এই জিনিসগুলো আবার একটু বেশি এগুলো বেশি একটু করে। বেশি করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের যেটা রিসেন্ট ক্লাসের টপিক যেটা ছিল, আপনার অন পেজ অপটিমাইজেশন, এখান থেকে কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে বলতে পারেন। এখানে তো মানে যেগুলি করালেন এগুলি তো বিভিন্ন ওই যে ইয়ার দিলেন যে এগুলি আপডেট হয়েছে, এগুলি এই এই কারণে এগুলি ইউজ হয়, শুধু তো এইটাই বললেন। হ্যাঁ না, ওইটা না, তার আগের ক্লাসের বিষয়টা বলতেছি, যেমন এসি অপটিমাইজেশন, গত ক্লাসে অনেক কারেকশন দেখিয়েছিলাম আপনাদের এটার উপরে। আচ্ছা। ওয়েবসাইটে যে অনেকে এসিও করেছেন, অনেক ধরনের আমি কারেকশন দেখিয়েছিলাম যে কি কি ভুল আছে, কিভাবে আরো ইমপ্রুভ করতে হবে, কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, এগুলো নিয়ে বলা হয়েছিল। তো সেখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কিছু জানার থাকলে বলতে পারেন। ম্যাম এটা হ্যাঁ, হচ্ছে আমাদের যে কন্টেন্টটা এটা যদি ছোট হয় তাহলে তো স্কোর তো বেশি তোলা সম্ভব না, মানে তো এখন যদি ক্লায়েন্টের ছোট কন্টেন্ট বলতে যদি কোনো মিনিমাম মিনিমাম তো 1,000 লিমিট থাকে মিনিমাম। 1,000 হলে তো এই যে 90-র উপরে খুব বেশি নো, তোলা যায় না। নো প্রবলেম, শোনেন, এখানে আসলে আমি সবগুলো এসইও প্র্যাকটিস করেছি কিনা সেটা মূল বিষয়। আপনার যতগুলো এসইও প্র্যাকটিস আছে, ইমেজ অপটিমাইজেশন থেকে শুরু করে
যত ধরনের অপটিমাইজেশন, কোয়ালিটিফুল কন্টেন্টটা রাইটিং সহ যা যা অপটিমাইজেশন আছে সবকিছু আপনি যদি ঠিকঠাক ভাবে দেন, সেক্ষেত্রে আপনার 100-এ 100 দেখাতে হবে ক্লায়েন্টকে স্কোর, এরকম কিছু না। যেমন মানে আপনার, ক্লায়েন্ট কিরকম চাই এটা? না এটা সব ক্লায়েন্টের, এক এক ক্লায়েন্টের এক এক রকম, হ্যাঁ। এখন মনে করেন যে কোনো ক্লায়েন্ট আছে যে স্কোরে বিশ্বাসী, স্কোর কত তুললো। এখন আমি যদি কিওয়ার্ড স্টাফিং করে বা স্প্যামিং ওয়েতে স্কোর বাড়িয়ে ফেলি, সেক্ষেত্রে তো তার জন্য সেটা হেল্পফুল হবে না, তাই না? জি, হেল্পফুল হবে? এটাই। কখনোই হবে না। তো সেক্ষেত্রে সেটা না করে আমরা এসইও প্র্যাকটিস গুলো সব করেছি কিনা সেটা দেখবো। যেমন হচ্ছে আমি কিছু আপনাদের পোর্টফোলিও দেখালে বুঝবেন যে সবাইকে 100-এ 100 এনে দিচ্ছে কিনা। তো এসইও রিলেটেড কিওয়ার্ড গুলো মানুষজন সার্চ করবে এসইও বা অন পেজ এসইও লেখে, অন পেজ এসইও বা র্যাঙ্ক ম্যাথ এসইও লেখে। মনে করেন আমি লিখলাম হচ্ছে অন পেজ এসইও, অন পেজ এসইও বা এই দেখেন র্যাঙ্ক ম্যাথ অন পেজ এসইও। ঠিক আছে, এই এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে মানুষজন সার্চ করে, মানে যারা অনলি র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা দিয়ে কাজ করায় তারা সেটা লিখে সার্চ করছে। তো সেক্ষেত্রে আই উইল ডু অন পেজ এসইও অ্যান্ড ইথিক্যাল অপটিমাইজেশন, সরি, টেকনিক্যাল অপটিমাইজেশন। দেখেন আমি বলেছিলাম যে অন পেজ এবং টেকনিক্যালটা আপনি কম্বো করতে পারেন, কেন? কারণ দুটোই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে করতে হয়। সেও দেখেন অন পেজ অ্যান্ড টেকনিক্যাল রাখছে, ম্যাক্সিমামই দেখবেন অন পেজের সাথে টেকনিক্যালটা রাখে। টেকনিক্যালটা তো র্যাঙ্ক মেতে অনেক কিছু করে দেয়। হ্যাঁ, র্যাঙ্ক এর ম্যাথে অনেক কিছু আপনাদের হেল্প করে দেবে। তো এখানে আমি একটা গিগে যাই, সে কি করে, এটা হচ্ছে তার গিগ। সে কি করে যে বেসিকে বেসিকে $35 তার বেসিকের প্রাইস। সে অন পেজ এসইও করে 1 থেকে 2টা পেজ, অথবা প্রোডাক্ট প্রোডাক্ট অনলি, প্রোডাক্ট পেজে হতে পারে 1 থেকে 2টো, মানে পেজ বুঝে আর পেজের লেন্থ বুঝে সে হচ্ছে এটা চার্জ করে। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ডে সে 5টা ল্যান্ডিং পেজ আর প্রোডাক্ট পেজ সে কি করে, এসইও করে। তো আসলে এখানে এসির মধ্যে কোন কাজগুলো করে, আর প্রিমিয়ামে $300 10টা পেজ। তো মূলত সে কি করে দেখেন, এবং আপনাদের সাথে মেলাবেন যে আপনারা এই কাজগুলো পারেন কিনা। ইমেজ অল্টার ট্যাগ সেট করে, ইন্টারনাল লিংক সেট করে, প্রিমিয়াম সেটিংস মানে র্যাঙ্ক ম্যাথের প্রিমিয়াম সেটিংস, সেটা ক্লায়েন্টের বললে তাহলে আমরা করবো, আদারওয়াইজ প্রয়োজন নাই। ট্যাগ গুলা সেট করে, H1 H2 H3 ট্যাগ সেট আপ দেখিয়েছি না। টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন, টাইটেল মেটা ডেসক্রিপশন কোথা থেকে সেট করে? দীপ অধর বলেন তো, কোথা থেকে টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন সে অপটিমাইজ করে? ম্যাম ওই এসিওর ওই একটা বাটন আছে, 100 100 100, এখানে চাপ দিলে নো, এটা নিচে আপনাকে এক্সাক্ট বাটনটা বলা লাগবে, যে এই বাটনটাই সার্চ করে হয়। ম্যাম এ- বাটনটা ঠিক মনে নেই ম্যাম, কিন্তু মনে থাকা লাগবে তো। প্র্যাকটিক্যালি নিশাত আপু করলে বলেন, ম্যাম পারবো। নিশাত আপু বলেন। পারমালিঙ্ক থেকে। পারমালিঙ্ক তো একটা জায়গায় আছে, সেই পারমালিঙ্কে গেলেন কিভাবে সেই বাটনটা বলেন। এডিট স্নাইপেটে যে এসেন টাইটেল পারমালিঙ্ক তারপর মেটা ডেসক্রিপশন থাকে, তো এখানে পারমালিঙ্কে যে বললে তো হবে না, বলতে হবে এডিট স্নাইপেটে যে আমরা টাইটেল আর মেটা ডেসক্রিপশন সেট করি। ডিরেক্ট ঠিক আছে। পারমালিঙ্ক বললে হবে, জানি পারমালিঙ্কের উপর এবং নিচে থাকে, আর সেই পারমালিঙ্কে কিভাবে গেলেন সেই বাটনটা বলতে হবে। এডিট হুম। স্নাইপেট থেকে আমরা টাইটেল আর মেটা ডেসক্রিপশন সেট করি। তারপরে বেস্ট কিওয়ার্ড রিসার্চ করে ফর ইওর নিশ, মানে এটাই প্রথম কাজ ছিল, এটা প্রথমে দেওয়া দরকার ছিল, এটা আর কি এইভাবে সাজিয়েছে। প্রথমে আমাদের ইয়া কি থাকবে, এসইওর প্রথম ধাপ বেস্ট কিওয়ার্ড রিসার্চ করতে হবে ফর ইওর নিশের জন্য। তারপরে অপটিমাইজেশন ফর টার্গেটেড কিওয়ার্ড, ওই যে টার্গেটেড যে মেইন কিওয়ার্ড আরো অ্যাডিশনাল কিওয়ার্ড থাকবে সেগুলা ইনক্লুড হবে কন্টেন্টে, অপটিমাইজ হবে। তারপর টেকনিক্যাল আর অনেক বিষয় আছে, এগুলো আপাতত আপনারা বুঝবেন না, এগুলা পরে মিলাবেন। আপনাদের রোবট টিএক্সটি, এক্সএমএল সাইটম্যাপ ক্রিয়েট, ক্যানোনিক্যাল লিঙ্ক কিভাবে সেট করতে হয়, এরর 404 রিডিরেকশন কিভাবে করে, এগুলো সব পাবেন। সার্চ কনসোল সেটআপ, হ্যাঁ এই সবগুলাই, স্পিড অপটিমাইজেশন সবগুলাই আপনাদের টেকনিক্যাল ইস্যুতে পাবে। যখন ওগুলোর চ্যাপ্টারগুলো আমরা শিখে নিব তখন এই ওয়ার্ডগুলোর সাথে আপনারা পরিচিত হয়ে যাবে। ঠিক আছে, তো তার এখানে পোর্টফোলিও আছে কিনা আমি একটু দেখতে চাই, দেখি কোনো পোর্টফোলিও। ক্লায়েন্টের ওয়েবসাইটের একটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে,
বাট এসিও পেজের কোনো কিছু দেখাচ্ছে না, তো ঝকমকা কেন সব। আচ্ছা, তো আমি আরেকটাতে যাই। এলা হচ্ছে নিউ সেলার একদম, মাত্র 60টা রিভিউ, বাংলাদেশি সেলার। এখানে পোর্টফোলিও পাবো না, যেহেতু একদম নিউ সেলারের প্রোফাইল দেখাচ্ছে। তো আমি আরো কিছু একটু পুরোনো প্রোফাইল গুলো যদি যাই, যেমন এটাতে 124টা রিভিউ আছে, অন ডেজ অপটিমাইজেশন করে অ্যান্ড টেকনিক্যাল অপটিমাইজেশন করে, ঠিক আছে। তারপর একটা টপ রেটেড এর প্রোফাইল আছে। তো এখানে যদি আসেন, আসলে সেও দেখেন কি কি কাজ করছে, এখানে ডিটেল দেওয়া থাকবে। এই যে এখানে হচ্ছে এটা প্রোফাইল, প্রোফাইল ডিটেলস, আর এটা হচ্ছে গিগের ডিটেলস। সেখানে কি কি করে আছে, তো এখানে একটু এই যে পোর্টফোলিও আছে, একটু ওপেন করি। এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ, সার্চ কনসোল পেজ সেট আপ করেছে। আম, এই যে এই কিওয়ার্ড নিয়ে সে কাজ করেছে তার ক্লায়েন্টের জন্য, দেখেন র্যাঙ্কে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে হার্ডিং বল না, হার্ডিং বল লিখে সার্চ করলে তার ক্লায়েন্টের ওয়েবসাইটে যে পাওয়া যাচ্ছে, এটা সে এসইও করে দিয়েছে। তারপরে এই যে ওয়েবসাইটের ওভারঅল স্কোর দেখাচ্ছে, 100-এ 96 এনেছে। ঠিক আছে, এটা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন, এগুলো আপনারা যখন যাবেন এটা চিনবেন, জিটি ম্যাট্রিক্সে স্পিড চেক করতে হয়। আর পেজ স্পিড ইনসাইটে আমাদের ওয়েবসাইটে পেজের স্পিড চেক করব, এবং অপটিমাইজেশনের পরে আবার চেক করব যে কি কি পারফরমেন্স ইমপ্রুভ হয়েছে, সেটা স্ক্রিনশট দিয়েছে। মানে এগুলো সে টেকনিক্যাল কাজ করেছে। তাহলে তার ভিতরে ড্যাশবোর্ডের কিছু আমি পোর্টফোলিও পাই কিনা দেখি। এগুলো হচ্ছে ক্লায়েন্টদের ওয়েবসাইট গুলোর স্ক্রিনশট দিয়েছে, মানে এই ওয়েবসাইট গুলোর জন্য সে কি করেছে, এসইও করেছে। তো আরেকটা গিগে কিছু দেখি, এই যে দেখেন এই কিওয়ার্ডে র্যাঙ্ক করাইছে, এখানে দেখাচ্ছে, ইন্ডিকেট করে দিয়েছে কোন কোন কিওয়ার্ডে সে র্যাঙ্ক করিয়েছে। র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, বাট ওই যে স্কোরটাকে ওইভাবে হাইলাইট করে নাই, কারণ এই ক্লায়েন্টের সাথে মেবি তার কন্টাক্ট ছিল র্যাঙ্ক করে দেওয়া। এই যে দেখেন এটা, উম, এটা ড্যাশবোর্ডেরই হবে, বাট ওয়েবসাইট কেটে গেল। আচ্ছা, এই কটায় না। তো ওই যে আমি আমি ডিরেক্ট ড্যাশবোর্ড থেকে দেখাতে পাচ্ছি না, ওরকম ইয়া পাচ্ছি না, পেলে হয়তো দেখানো যেত। এই যে এখানে পোর্টফোলিওতে সে কি কি অ্যাড করছে, এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের টোটাল ড্যাশবোর্ডের আর কি ওভারভিউ। অ্যানালাইটিক্সে যে তার কেমন ইমপ্রুভমেন্ট আসছে, কত ডলার সেল হয়েছে, এগুলার স্ক্রিনশট দিয়েছে ক্লায়েন্টসদের। তারপরে এদের কাজের প্রাইসিং গুলা কেমন, এরা কত কেমন চার্জ করছে একটু দেখি যদি। প্রিমিয়ামে $100 নিচ্ছে, ফর হাউ মেনি পেজেস, কয়টা পেজ এখানে ইন্ডিকেট করে নাই, তাই না? এখানে বলছে 20টা পেজ। 20টা পেজে সব যে করছে এসইও প্র্যাকটিস তা না, এই যে এখানে 20টা পেজে সে অল্প কিছু কাজ, এগুলো টেকনিক্যাল এসইওর অল্প কিছু কাজ করছে। আর এখানে পেজ নাম্বার আবার দেয় নাই, কারণ এখানে টেকনিক্যাল প্লাস অন পেজ দুটোই রেখেছে প্রিমিয়ামে, তো সাজানো না তেমন। আর এনারটা দেখি প্রিমিয়ামে সে $425 কয়টা পেজের জন্য নিচ্ছে, দেখেন 10টা পেজের জন্য, মানে কেউ 10টা পেজ দিচ্ছে 300 $350, কেউ আবার দিচ্ছে $425। কারণ এখানে কোয়ালিটির উপরে অনেক কিছু ম্যাটার করে, কাজের কোয়ালিটি, কাজের এক্সপিরিয়েন্সের উপরে প্রাইসিং গুলো বাড়ে কমে। তো দেখেন কি করবে, 10টা পেজ অপটিমাইজ করবে, 10টা আপনার ব্লগ পেজ থাকতে পারে, প্রোডাক্ট পেজ থাকতে পারে, এখানে সে টাইটেল, H1 H2 ট্যাগ, মেটা ডিসক্রিপশন, ইমেজ অল্টার টেক্সট, স্কিমা মার্কআপ, আর 20টা কিওয়ার্ড রিসার্চ করবে। বাট এখানে আসলে কাজ করতে গেলে তার ফুল মানে প্রপারলি কাজ করতে গেলে আরো অনেক বিষয় চলে আসবে, তাকে হয়তো বা ইন্টারনাল ব্যাকলিং করতে হবে। তার জন্য সে আবার এমনও আছে যে তোমার তো আসলে আমি অন পেজের এই কয়টা সার্ভিস প্রোভাইড করব, তো এই অন পেজে তো আরো কিছু কাজ আছে, তার জন্য আমি ইন্টারনাল এক্সটার্নাল ব্যাকলিং সেট করব। তারপরে আরো আরো যে শেষে যে আমাদের টাস্কগুলো আছে যেগুলো সেখানে ইনক্লুড করে নাই, তখন দেখা যায় ওটার জন্য একটা আলাদা চার্জও করতে পারে অনেক ক্ষেত্রে। তো একটা এগুলো একটু কথা ছিল, আপনারা রিভিউ করবেন, হ্যাঁ। একটা একটা কথা ছিল, হ্যাঁ, এটা হলো এই যে কিউআর ইন্টারফেস, যে ব্যাপারটা এটা করার জন্য তো আমাদের এটা ফ্রি টুলস আছে, এটা দিয়ে তো মানে খুব ভালোভাবে আপনি করা যায় না, এটা করতে হলে তো আমাদের প্রো কিনতে হবে।
কিওয়ার্ড রিসার্চ সেক্ষেত্রে হ্যাঁ, এটা কিনে ফ্রিতে নিবেন। খুব একটা ভালো কিনে মতো নিবেন। বলা যায় না। লাইক মনে করেন যে একটা টুলসের দাম লাইক উবার সাজেস্ট নিলে আপনাদের $12 মানে 1300 থেকে 1400 টাকা খরচ হবে। তো এটা সেক্ষেত্রে তো একটা একটা ক্লায়েন্টের প্রজেক্টই তো এখানে যে 10টা পেজ তাকে দিয়ে এসিও করাবে তা না। একটা ক্লায়েন্টই তাকে $1000 জন্য পে করতে পারে। যে সেটা না, ওই যখন আমি প্রফেশনাল হবো তখন তো ওই যত টুলস আছে এগুলো সব শিখবো, এটা কোনো সমস্যা নেই। এখন যদি বোঝা আমরা যাচ্ছে যদি, না ভাই আপনার কথা। আমি বললাম যে এখন আর কি, যদি আমরা যদি কিওয়ার্ড রিসার্চের জন্য করি, এখন আমাদের আপনার প্রো কিনতে হবে। আর যখন ওই ক্লায়েন্টের জন্য করবো আমি প্রফেশনালি, তখন না হয় আমরা কিনে নিব। হ্যাঁ, তখনই কিনবেন, আপাতত না কিনলে। আপাতত ফ্রিতেই প্র্যাকটিস করেন। আর যেটুকু করা যায় এটুকুই করবো। হ্যাঁ, সেটাই। আচ্ছা। আচ্ছা, এই যে দেন দেখেন এটা একটা টপ রেটেড সেলারের আপনার প্রোফাইল। সে কি কি কাজ করে বলতেছে: ফর্মুলেটিং অ্যান্ড এক্সিকিউটিং কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। তো সে কন্টেন্ট মার্কেটিং এর স্ট্র্যাটেজি বা ফর্মুলাগুলা কিন্তু অ্যাপ্লাই করবে সে ক্লায়েন্টের, যে ক্লায়েন্টের এসইও সে করতে যাবে। কারণ এখানে বেশ কিছু ফর্মুলা বা এসইও প্র্যাকটিস আছে যেগুলো আপনাদের বলেছি যে সেগুলো ঠিকঠাক করতে হবে। তারপরে এটার জন্য আবার সে পুরোনো কন্টেন্টটাকে সে ঠিকঠাক করবে। এমনও হতে পারে তাকে দিয়ে রাইটিং করিয়ে, মানুষজন কিওয়ার্ড রিসার্চ করিয়ে তাকে দিয়ে এসইও করাচ্ছে, এটাও হয়। সেক্ষেত্রে প্রাইসগুলো কত হায়ার হতে পারে চিন্তা করেন, অনেক বেশি হয়ে থাকে। তো এখানে সে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবে। সেই কিওয়ার্ড রিসার্চ করে সে কন্টেন্টের মধ্যে সেগুলা ইনক্লুড করবে যদি পুরোনো কন্টেন্ট হয়। তারপরে অন পেজের অপটিমাইজেশন করবে যে টার্গেটেড কিওয়ার্ড গুলো রিসার্চ করা হচ্ছে: টাইটেল, মেটা ডিসক্রিপশন, ট্যাগ সেটআপ, ইন্টারনাল লিঙ্কিং। এখানে এক্সটার্নালটা আসতে পারে। আর প্রিমিয়াম এসইও সেটিংস মানে ওই যে র্যাঙ্ক ম্যাথের যে আমাদের প্রিমিয়াম সেটিংস সেটা বলছে। আর ইমেজের অল্টার ট্যাগস, এগুলো সে অন পেজ অপটিমাইজেশনে দেবে। ঠিক আছে, দেন হচ্ছে আপনারা এই অফ পেজের গুলো অফ পেজ আগে শেখেন। শিখে তখন এগুলো আপনারা ম্যাচ করাবেন যে আসলে কয়টা জানেন জানেন না। লাইক একটা জানেন না, সেটা নিয়ে হচ্ছে আপনি একটু রিসার্চ করলেন, দেখেন সেখানে আবার লোকাল এসইও, টেকনিক্যালের মধ্যে লোকাল এসইও ইনক্লুড করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা সেটা নিয়ে একটু রিসার্চ করবেন, তারপরে বুঝলেন না বা সেখান থেকে কোশ্চেন থাকলে আমাকে আবার আস্ক করবেন। তো কাজগুলো অফিসটা তো আমরা অফিসটা তো আমরা মোটামুটি সবই। মোটামুটি বুঝেছেন। এবং দেখেন ওরা যে সার্ভিস দিচ্ছে এগুলাই না, না এর বাইরে কিছু আছে হ্যাঁ, আমি যা না দেখিয়েছি। না, এর হ্যাঁ, এর বাইরে কিছু বরঞ্চ নেই তার কিন্তু, থেকে আমরা যা দেখেছি শিখেছি তার থেকে আরো কম বিষয় এখানে আরো ইনক্লুডেড। কম। হ্যাঁ। বাট আমরা হচ্ছে A to Z সার্ভিস দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই যে এই এই লোকটা যেমন করতেছে যে কন্টেন্টের ওই সেটা, সেই লোক কি করতেছে যে কোনটা দেখলাম জানি, এই যে এটাতে, যে সে হচ্ছে কিন্তু লাইক যদি রিটেন কন্টেন্ট থাকে যে অলরেডি কন্টেন্ট আছে, পাবলিশ হয়ে আছে অলরেডি গুগলে, সেটা আবার কি করবে, বিভিন্ন ফর্মুলায় সে হচ্ছে অ্যাপ্লাই করবে, ওখানে এসইও প্র্যাকটিস গুলো করবে, তার জন্য কিওয়ার্ড রিসার্চ করবে এবং আরো অ্যাডিশনাল যা যা কাজ আছে অন পেজে আপনারা ড্যাশবোর্ডে যেয়ে। ম্যাম, হ্যাঁ। আমরা যখন প্রোফাইল সাজাবো তখন কি আপনি থাকবেন? না, প্রোফাইল সাজানোর জন্য অন্য ট্রেনার থাকবে তখন। তখন তো আপনাকে আর পাবো না। আমাকে তো দরকার নেই, অন্য ট্রেনার তো থাকবেই আপনাদের মার্কেট প্লেসে, আমাকে দিয়ে আর কি করবেন তখন। আপনাকে তো প্রয়োজন দেখো। হিসাব কি আপনি মেসেঞ্জারে থাকবেন না? ওই ওই আমাকে মেসেঞ্জারে থাকবো, লাইক আপনারা গিগ টিক রেডি করে আমাকে দেখালেন যে ঠিকঠাক আছে কিনা, আমি একটা রিভিউ দিলাম, কিন্তু আপনাদের ট্রেনার তো থাকবে, সমস্যা হবে না আশা করি। তারপর যদি আর কি মাঝে মাঝে যদি আমরা বলি যে মিস আমরা এই সামনে বৃষ্টি হলে আমাদের একটু সময় দিয়ে আমরা যদি সবাই থাকবো 10 মিনিট বা যদি একটা 20 মিনিট। ক্লাস যদি একটা ক্লাস করা যেত, এটা এটা মানে আবার সিস্টেম আছে, হ্যাঁ এটা গিকটিক। সিস্টেম আছে আপনাদের যে লাইক প্রোফাইল মানে ইয়ার শেষে আবার যে একটা ক্লাস চাবেন, সেটা সিস্টেম আছে যে এটা প্রবলেম সলভিং ক্লাস, অনেকগুলা ব্যাচ নিয়ে প্রবলেম সলভিং ক্লাস দেওয়া হয়। সেটা ট্রেনার আবার আমি আবার কখনো করাই নাই ওগুলো ক্লাস। তো এটার আবার ট্রেনার আলাদা আছে যে অল আবার ব্যাচ নিয়ে যে কোনো টাইপস অফ প্রবলেম নিয়ে। আহ, ম্যাম, এখন আপনার সাথে এতদিন আছি, আপনার কথা যেভাবে বুঝি ওনাদের কথা ওইভাবে বুঝবো না, এটা কিন্তু অব- শিওর। না বুঝতে না, গেলে সমস্যা হবে এটা ওনাদের। এটা সবাই বলে, এরকম মনেই হয়। হ্যাঁ, না, মনে হয় না ম্যাম। এখন এরকম হচ্ছে মনে, মানে আমাদেরকে আপনি বুঝেন, আমরাও আপনাকে ঠিক বুঝি, আছে, কারণ অনেক সেখানে দিন শর্ট ধরে টাইমে আছি। আপনাদেরকে বোঝার আসলে ওনাদের সুযোগ নেই, জি, কারণ এটা অল্প শর্ট টাইম তো। আচ্ছা, আমি সমস্যা নেই, আপনাদের হচ্ছে প্রবলেম সলভিং একটা ক্লাস রাখবো না 1-2 দিন পরে, কারণ প্রবলেম সলভিং ক্লাস এমনি পাবেন আপনারা বেশ কিছু। ম্যাম, 1-2 দিন পর না তো, আমাদের এখন তো কোনো প্রবলেম নাই কারো কাছে, আশা করি।
তাহলে কারণ আমরা লাস্টের দিক দিয়ে একবারে শেষে জি জি নেবেন। জি একদম শেষে, মানে আমরা যখন সবকিছু তাহলে রেডি করে ফেলবো তাহলে এরপরে। শেষে নেন, তখন ওই সময়গুলোতে আমাকে আপনাদের বিষয়গুলো দেখিয়েন যে ম্যাম জি এটা কি কি আর ইমপ্রুভমেন্ট করতে পারি এখানে, ঠিক আছে? জি তখন ওগুলো জি আমি জি দেখাই। একদম শেষে নেবো আমরা প্রবলেম প্রবলেম সলভিং ক্লাসটা। হ্যাঁ, মিনিমাম দুটো পাবেন, প্রবলেম সলভিং, সমস্যা নেই, তখন দেখে দেবো। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে। আর এখানে এই যে এসির যখন গিগ দিবেন আপনারা, এখানে আসবেন, এগুলো দেখে দেখে আপনারা দেবেন। টাইটেল অপটিমাইজেশন, মেটা টাইটেল অপটিমাইজেশন, মেটা ডিসক্রিপশন অপটিমাইজেশন, তারপরে পার্মালিঙ্ক সেটআপ। এটা পার্মালিঙ্ক সেটআপটা কোন ক্যাটাগরিতে চলে যাবে? তখন অন পেজে থাকবে। পার্মালিঙ্ক সেটআপটা কি অন পেজ এসিওর কাজ? যদি আমরা অন পেজে করছি, এটা কিন্তু টেকনিক্যাল এসিওর কাজ, এটা লিখে রাখবেন আলাদাভাবে টেকনিক্যালের জন্য। তারপরে ফোকাসিং কিওয়ার্ড রিসার্চ। তারপরে এখানে আরো যা যা করা হয়, লাইক হচ্ছে আহ ম্যাম একটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ, এই শেষ করি। এই যে এখানে যে যে বিষয়গুলো আপনাদের আসবে, এই সবগুলা ওই যে ওদের সাথে তো ম্যাচ হয়ে যাবে অনেক কিছু। ওদের সাথে ওদের গিগ দেখে দেখে আইডিয়া নিয়ে ওখান থেকে অনেকগুলো ম্যাচ হয়ে যাবে। প্লাস এর পাশাপাশি আপনাদের আরো যে বিষয়গুলো আসে, সেগুলো আপনারা এখানে কন্টেন্ট রিডেবিলিটি ইমপ্রুভড, হ্যাঁ, যা যা করবেন আপনি সেগুলো আপনারা এখানে মেনশন করে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে? হ্যাঁ, বলেন ভাই কোশ্চেন। ম্যাম কোনটা অন্তত এসিও আর কোনটা টেকনিক্যাল এসিও, এটা বুঝবে কেমনে ম্যাম? বুঝবেন, এই যে এখন বোঝাচ্ছি তাই বুঝবেন। এখন বোঝাচ্ছি না আপনাদেরকে? হ্যাঁ। সবই তো বললাম, এই পর্যন্ত অন পেজে যা যা করলেন সব তো বললাম। আবার যখন আমি পার্মালিঙ্কটা সেট করি তখন সেটাও বলেছিলাম যে এটা টেকনিক্যাল ইস্যু। ও ম্যাম। এখন এখনো যে আজকে আবার যা যা করব সেটা কোন এসিওর প্র্যাকটিসে পড়ে সেটাও বলবো। আবার এসিওর ওভারভিউ যখন নিয়েছিলাম তখনও তো আলোচনা করেছিলাম। এসিওর ওভারভিউ নিয়ে যখন বলা হয়েছিল তখনও কিন্তু এটা আলোচনা করা হয়েছিল যে আসলে টেকনিক্যালি কোন বিষয়গুলো পড়ে, অন পেজে কোনগুলো পড়ে। তো সেগুলো মনে রাখবেন, তাহলেই বুঝবেন। ওকে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আজকে এই যে ইমেজ ফাইলগুলা, মিডিয়া ফাইলগুলা যে আপনারা লাইব্রেরিতে যদি যাই, আপনারা যে আপলোড করেছেন অনেক বড় বড় মিডিয়া ফাইলগুলা, মনে করেন এই ক্যাট, এটা কেবিতে আছে, নো প্রবলেম। আমাদের সাইটটা এটাই ছিল তাই না, পেট ওয়ার্ল্ড বিডি না? হ্যাঁ ম্যাম। এটাই তো ছিল। আচ্ছা, কেবিতে এগুলো কম্প্রেস করা ইমেজ যদিও। আমি যেটা আপলোড করেছিলাম, যেমন দেখেন এটা 3 মেগাবাইটের একটা ইমেজ, মানে যেখানে কেবি থাকার কথা, অন্যান্য ইমেজগুলো কেবিতে আছে, কিলোবাইটে, আর এটা মেগাবাইটে আছে, মানে ফাইল সাইজ কি অনেক বড়। তো যখন আমরা এই যে হাজার হাজার ব্লগ আপলোড হয়, শত শত ব্লগ আপলোড হয়, সাথে শত শত ইমেজও চলে আসে মিডিয়া ফাইলে, এবং এত এত ইমেজ, মাত্র তো 80টা দেখা যাচ্ছে, 89টা, এখানে আরো অসংখ্য ইমেজ আপলোড হতে পারে। তো এই যে ইমেজগুলো আপলোড হচ্ছে, এই যে ইমেজগুলো আমরা এখানে আপলোড করছি, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের উপর একটা চাপ পড়ছে না? এখন আপনার ঘাড়ের উপর আপনি নিতে পারবেন 10টা বস্তা, সেক্ষেত্রে আপনাকে দেওয়া হলো 15টা বস্তা, তখন সেক্ষেত্রে কি আপনার লোডিং স্পিড কমবে না? মানে আপনার চলার যে গতি, গতি কমে যাবে না? আপনি যে স্পিডে যাচ্ছিলেন 10টা বস্তা নিয়ে, 15টা বস্তা নিয়ে কি সেই গতিতে যেতে পারবেন? পারবেন না, কারণ আপনার ওয়েট ওভার হয়ে গেছে। তো ওয়েবসাইটের এই মিডিয়া ফাইল যত আমরা আপলোড করব, তাতে কি হবে, আমাদের ওয়েবসাইটের ওই যে লোডিং টাইমটা বেড়ে যায়। সো এটা ওয়েবসাইটকে ভারী করে তোলে, এবং সেক্ষেত্রে কি হয়, ভিজিটররা যখন একটা কোনো লিঙ্কে ক্লিক করে বা ব্লগে যেতে থাকে তখন লোডিং দেখায়, এবং তখন সে এটা লোডিং দেখে সে কি করে, ব্যাক করে যায়। কারণ আমরা সেকেন্ডের মধ্যে আমরা চাই যে এটা ওপেন হয়ে যাবে, আমরা আসলে এক্সপেক্ট করি এমন কিছুই, যে আমি সার্চ করেছি গুগলে, আমি ক্লিক করলাম, সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে এটা ডিসপ্লে হবে। দেখেন 1 সেকেন্ড সময় লাগেনি, ডিসপ্লে হয়ে গেছে। সো আমরা এভাবে ইউজ টু। সো সেখানে যদি সে 5 সেকেন্ডস সময় নেয়, সেটা আমার ধৈর্য কোলাবে না, আমরা কি করি, ব্যাক করে ধরো এই সাইডে কি সমস্যা, তাই না? আমাদের ধৈর্যটা এখন ওরাই সিস্টেম করে দিয়েছে যে তুমি গুগলে সার্চ করবা আর পেয়ে যাবা। তো সেক্ষেত্রে আমার সাইটে ক্লিক করলাম, এটা ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে, 4-5-7 মিনিট পরে লোড হলো, ওপেন হলো, আমি থাকবো না, ব্যাক করবো, এটা ওয়েবসাইটের জন্য মারাত্মক একটা ক্ষতির বিষয়। তো এর জন্য আমাদের ইমেজগুলোকে আমাদের কম্প্রেস করতে হবে, এটা টেকনিক্যাল এসইওর একটা কাজ, যে ইমেজ ফাইল কম্প্রেস করা। যেমন ইমেজ অপটিমাইজেশন আমরা এটা বলতে পারি, লাইক ইমেজ অপটিমাইজেশন তো এটাও,
এটা হচ্ছে আমরা এসইও দ্বারা অপটিমাইজ করেছি, অন পেজ এসইও করে অপটিমাইজ করেছিলাম, তাই না? যে ইমেজের উপরে ক্লিক করব, এখানে যা যা ট্যাগ সেট সেট করতে হবে সেই ওয়াইজ ট্যাগগুলো আমরা সেট করে দেব। তাহলে কি হয়ে যাবে, আমার ইমেজগুলা অপটিমাইজ হয়ে যাবে। তো এটা অন পেজের অপটিমাইজেশন গুলো হবে। এখন টেকনিক্যাল অপটিমাইজেশন করতে হবে আমাদের ইমেজে। তো তার জন্য আমরা একটা প্লাগইনের হেল্প নিব। প্লাগইনে যে আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইনে। অ্যাড নিউ প্লাগইনে এসে আমরা লিখব টাইনি পিএনজি। অসংখ্য, একটা তো মিস ছিল, হ্যাঁ র্যাঙ্ক ম্যাপ ছিল, তারপরও আরেকটা করতে হবে। হ্যাঁ, এরকম অসংখ্য প্লাগইন নিতে হবে ভাইয়া। আচ্ছা। এরকম 2-4টা প্লাগইন দেওয়া হয় না, আমাদের আরো অনেকগুলো প্লাগইনের হেল্প নিতে হবে। বাট ট্রাই করব যত কম প্লাগইন দিয়ে আমাদের কাজ কমপ্লিট করা যায়। লাইক আপনি আচ্ছা। এই কাজটা আপনি প্লাগইনের থ্রুতে করবেন না, না করতে পারেন, আপনি ম্যানুয়ালি করেন, বাট বিশাল খাটনি, বিশাল খাটনি যে আমি প্লাগইন না এটা ইউজই করবো না, এটা আমার, আমি চাই না যে আমার কোনো প্লাগইন আমার ওয়েবসাইট ভারী হোক। মানে এক একটা কাজের জন্য হয়তো বা দরকার হইতে পারে আর এক একটা প্লাগইনের, তখন আমরা এটা নিব। হ্যাঁ এছাড়া নিব। এবং দেখেন এই কাজটা প্লাগইন আমরা এটা আসলে সর্বোচ্চ লেভেলে গেলে তখনই আমরা প্লাগইনটা নিই। কারণ দেখেন এই যে টাইনি পিএনজি ওয়েবসাইটটাতে যখন আসলাম বলতেছে ড্রপ ইওর ইমেজ হিয়ার, আপ সেটিংসে গেলাম, দেন হচ্ছে এখানে একটা ইমেজ, একটা ভারী ইমেজ, মনে করেন এই ইমেজটার সাইজ 1.56 মেগাবাইট, এটা সিলেক্ট করে ওপেন করলাম। সো এটাকে সে দেখেন এখানে ম্যানুয়ালি কম্প্রেস করবে। 77% সে রিডিউস করতে পেরেছে এটার সাইজ, মানে এখন 382 কেবিতে আসছে। ছিল কি অলমোস্ট 2 মেগাবাইট ছিল, এখন এটা 382 কেবিতে আসছে। এখন আপনি ডাউনলোড অল দেখাচ্ছে কেন? আচ্ছা, এটা জাস্ট ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এবং সেম টেকনিকটাই রেজলিউশন, কি আপনি অপটিমাইজ করে এটার মানে স্টোরটা কমায় আনছে? হ্যাঁ এটা আমি সাইট থেকে কমিয়ে আনিছি। দেখেন রেজলিউশন একটুও নষ্ট হবে না, এটা হচ্ছে কম্প্রেস করাটা। আর আহ, এটা হচ্ছে অরিজিনালটা, আপনারা করে দেখবেন কোনো রিডিউস, মানে ইমেজের রেজলিউশন কোনো নষ্ট হবে না, বাট রিডিউস হবে। তখন এই যে 373 কেবি হলো, এইটাকে আবার আমরা এখানে রি আপলোড করি, কারণ এটাকে আরো কম্প্রেস করা যাবে। এটাকে আমি আবার রি আপলোড করলাম, রি আপলোড করার পরে কি হলো, এখন -4% সে রিডিউস করতে পেরেছে। এখন হচ্ছে 366 কেবি, মানে প্রথমবারই হচ্ছে এক ধাক্কায় অনেক বেশি রিডিউস করে, পরবর্তীতে অল্প অল্প রিডিউস হয়। তখন এটাকে আপনি 4-5 বার কম্প্রেস করলে সর্বোচ্চ কম্প্রেশনে নিয়ে যেতে পারবেন, এবং এই ছবিটা তখন ওয়েবসাইটে আপলোড করবেন। তাহলে ম্যানুয়ালি কাজটা করতে গেলে কঠিন, সময় সাপেক্ষ। তো এই প্লাগইনটা অ্যাড করলে এই কাজটা, আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে? ইনস্টল নাওতে যাব, এটা অ্যাক্টিভে ক্লিক করব, দেন হচ্ছে এটা সেটিংসে যাবেন। সেটিংসে আসার পরে বলতেছে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম দিচ্ছে হচ্ছে পেট ওয়ার্ল্ড, পেট ওয়ার্ল্ড। তারপরে হচ্ছে আমার ইয়া দেখাচ্ছে, একটা মেল দেখাচ্ছে রেজিস্টার অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এই মেল অলরেডি ইউজ হয়েছে কোনো সাইটে, কারণ অনেকগুলো সব ক্লাসে তো দেখাচ্ছি, কোন মেলটাতে যে নাই সেটা বোঝা মুশকিল। আচ্ছা আমি একটা, এটা মিশন অনেক অনেক ভালো জিনিস যে ওই 6 এমবির একটা জিনিস আপনার ওই কিলোবাইটে আনা যায়। এমবি থেকে আমাকে কেবিতে নিয়ে আসলো, তাই না? হ্যাঁ, এটা খুব ভালো জিনিস। আচ্ছা এখানে দেখি আমি হয় কিনা, এই মেলটা দিয়ে অ্যাভেলেবেল আছে কিনা, অ্যাকাউন্ট না খুলে ফেলেছি। পেট ওয়ার্ল্ড নাম দিবেন, তারপর আপনার মেলটা দিবেন, এটাতেও আছে। আচ্ছা এটা কারো কারো স্ক্রিনশট দিবেন, তাহলে আপনাদের মেল দিয়ে আপনাদেরটাতে সেট আপ করে দেখিয়ে দিতাম। মানে এইভাবে তো আমার সব মেল ব্লক হয়ে যাচ্ছে, জিপ ভাই সব দিয়ে দেন, একটা স্ক্রিনশট দিয়ে দেন। সব মেল জিপ ব্লক ভাই, হয়ে যাচ্ছে না এইভাবে আমার? এই যে এই প্রত্যেক ক্লাসে টাইনি পিএনজি তে অ্যাকাউন্ট খুলতে খুলতে বলেন। জিপ ভাই কি আছেন? আচ্ছা দেখি, এটা এই মেলটা মনে হয় নাই, হ্যাঁ হয়ে গেছে। একটা মেল পেলাম, এটাতে ছিল না, এগুলো দেখে ডিলিট করার তো অপশন অবশ্যই আছে, ডিলিট করতে হবে। তো দেখেন বলতেছে অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ড টু মাই ইমেল অ্যাকাউন্ট, হ্যাঁ। তো দেখেন একটা ইমেল আসার কথা, দেখি এখনো আসে নাই যদিও।
ওয়েট করতে হয়, যে চলে আসছে। বলতেছে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করার পরে অ্যাক্টিভেট হবে। ক্লিক করলাম, করার পরে অ্যাক্টিভেট হবে না, এখানে আরো কাজ আছে। আমাকে নিয়ে আসছে এইটার এপিআই সেকশনে। এপিআই এপিআই তে আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে এটা তো অন্য আরেকটা অ্যাকাউন্টে নিয়ে আসলো, ওইটা তো না। আচ্ছা দেখি কি হয়। তো সেক্ষেত্রে এটাতে আসার পরে এখানে দেখেন ইমেজের সাইজ অনেক বেশি দেখাচ্ছে, আবার এখানে চার্জ করতেছে। কারণ আমরা ফ্রিতে দেখেন পার মান্থে আপনি 500টা ইমেজ কম্প্রেশন করতে পারবেন। সো এটাকে আপনাকে কমিয়ে 500-তে আনতে হবে, বেশিও না কমও না। যেহেতু 500, এখন দেখেন এটা ফ্রি হয়ে গেছে, একটু বেশি দিলে আপনাকে পে করতে হবে। তো এটা আমি 500 সেট করার পরে এই যে কিটা আছে এটা আমি কপি করলাম। এটা কপি করার পরে এখানে চেঞ্জ এপিআই কি, মানে এটা এটা কেন কিটা ইউজ করতে হয়, এপিআই কিটা কেন চেঞ্জ করতে হয়, কারণ এই যে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে এই টাইনি পিএনজির একটা ইন্টিগ্রেশন করানোর জন্য। এখন এখানে একটা কি দেখাচ্ছে, আমি জানি না এটা কাজ করবে কিনা, এটা সেভ দেই দেখি কাজ হয় কিনা। না। তো ওখান থেকে যেটা আমি কপি করে আনলাম সেটা পেস্ট করে এখন সেভ দেই। আচ্ছা, এটা এরর দেখাচ্ছে, বলতেছে নট ভ্যালিড, কারণ ওটা আমি দেখলাম যেটা আমাকে অন্য অ্যাকাউন্ট ওপেন করিয়ে দিল, আগের ক্লাসে দেখিয়েছিলাম অ্যাকাউন্ট। এপিআই ড্যাশবোর্ডে যাচ্ছে এখান থেকে। ওটা তো টানতেছে না। এই যে এপিআই ড্যাশবোর্ড আসার পরে এই কিটা আমার ওখানে কাজ করার কথা, যদি কাজ করছে না, অ্যাড এপিআই কি, নতুন একটা এপিআই কি ক্রিয়েট করলাম, দেখি এই কিটা কাজ করে কিনা। হ্যাঁ, নতুন একটা অ্যাড করলাম, এটা এখন আমি কপি করে দেখেন এই এপিআই কিটা এই সাইটের সাথে, হ্যাঁ অন্য একটা ক্লাসে দেখিয়েছি, তাদের সাইটের সাথে হয়েছে। তো এটা এখানে হওয়ার কথা না, তারপর আমি নিয়ে দেখি। আচ্ছা দেখেন একটা অ্যাকাউন্ট কিন্তু একটা ওয়েবসাইটের জন্য, তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমি দেখেন অন্য অ্যাকাউন্টে আছি, এটা একটু লগ আউট হয়ে যেতে হবে। এটা লগ আউট হলে এখন এগেইন আপনারা, যে আপনাদের এরকম ঝামেলা হবে না, কারণ আমার মাল্টিপল অ্যাকাউন্ট জন্য এরকম দেখাচ্ছে। আবার আমি মেল থেকে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টে গেলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সরি ম্যাম, আমার কারেন্ট ছিল না, মাত্র কারেন্ট এসেছে তাই আমি জয়েন হয়েছি সমস্যা এখন। নাই, আপু কন্টিনিউ করেন। তো জি এখন জি এখন নামটা দেখেন, এখন কিন্তু ঠিকই পেট ওয়ার্ল্ড নামে আসছে, তাই না? তখন কিন্তু আমি অন্য আইডিতে ছিলাম, এই কারণে প্রবলেমটা হয়েছিল। তো এখন এই যে ছবিটা কম্প্রেস, আমরা এটা কমিয়ে নিচ্ছি প্রায় নাম্বারটা। এখন যে এপিআই কিটা আহ এটা ডিসেবল দেখাচ্ছে, কারণ আছে। এই যে এখন দেখেন কানেক্ট হয়ে গেছে, দেখছেন? কারণ আমি লিঙ্কে ক্লিক করে আগের অ্যাকাউন্টে আমাকে শুধু কনভার্ট করে নিয়ে যাচ্ছিল, আমি আগেরটা লগ আউট হয়ে গেছি। এখন এটা কিন্তু আমাকে ইওর অ্যাকাউন্ট ইজ কানেক্টেড দেখাচ্ছে, আমাকে আর কিছু করতে হয়নি। এবং এখানে আসার পরে আমি সাইটটাতে আবার যাই, টাইনি পিএনজি সাইটটাতে, টাইনি পিএনজি ড্যাশবোর্ডে। এখন একটা রিফ্রেশ দেই, দেখেন এখন কিন্তু এই এপিআই কিটা অ্যাক্টিভ দেখাচ্ছে, তাই না? দেখেন স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আর এই যে কোন সাইটের জন্য এটা অ্যাক্টিভ হয়েছে দেখেন, পেট ওয়ার্ল্ড বিডির জন্য, তাই না? বুঝেছেন সিস্টেমটা? পেট ওয়ার্ল্ড বিডির জন্য আমার এই এপিআই কিটা অ্যাক্টিভ হয়েছে, তার মানে পেট ওয়ার্ল্ড বিডি এই ওয়েবসাইটের সাথে এই টাইনি পিএনজির এই অ্যাকাউন্টটা ইন্টিগ্রেট করা হলো। ওকে, তো আমাদের যখন আর বেশি ইমেজ কম্প্রেস করা প্রয়োজন হবে পার month, তখন আমরা আপগ্রেড করব। কিন্তু এখানে সেভ করার আগে আরেকটা কাজ আছে, দেখেন এখানে দেখাচ্ছে 71টা ইমেজ এখানে আপনাকে ফ্রিতে পার মান্থ করতে দিবে। এগুলো সব ডিসিলেক্ট করে দিবেন, জাস্ট প্রথমটা থাকবে। এখন এখন কি 500 ইমেজেস আসছে না? এখন আপনাকে অপশন দিয়েছে যে তোমার এখন 500 ইমেজগুলো তুমি কম্প্রেস করতে পারবা। এখন আপনি এই যে সেভ চেঞ্জেস দিবেন। মিস, যদি আমাদের সিলেক্ট করা থাকে তখন তো আসলে আপনার 71টা, তো এই যে আপনার এখন আসলো আপনার 500টা সব সিলেক্ট করার জন্য, তাহলে এটা আমাদের পার্থক্যটা কি? বুঝিনি ভাইয়া। আমি বললাম যে প্রথমত ছিল যে
যে আমরা কম্প্রেস করতে এটা পারবো। কারণ আছে যে এখানে এখানে দেখাচ্ছে যে লার্জার ফাইল কয়টা, মিডিয়ামে যাবে কয়টা, তো এগুলো প্রয়োজন নাই। অনলি আমাদের অরিজিনাল ইমেজটা কম্প্রেস করতে হবে, এই কারণে এগুলো তুলে দিলাম। আর 500-র বেশি যদি প্রয়োজন হয় তখন আমরা আপগ্রেড করব, ঠিক আছে? তো সেটিংটা এই পর্যন্তই ডান। তাহলে এখন সে যে আমার ইমেজ ফাইল কম্প্রেস করবে সেটা আমি কিভাবে বুঝবো? সেটা আমাকে এখন পরীক্ষা করতে হবে। কিভাবে? আমি আমার পোস্টে চলে যাই। একটা পোস্টে যে আমি একটা ইমেজ আপলোড করছি, এখান থেকে এখন আমরা একটা ইমেজ আপলোড করব। আপলোড ইমেজ, একটা ভারী ইমেজ। এই যে এই ইমেজটাই তো আপলোড করেছিলাম, তাই না? আচ্ছা, এটা না, অন্য আরেকটা করি। এটা 1.91 মেগাবাইট, আরো বড় নাই, 2.26 মেগাবাইটে আছে। সো এটা সিলেক্ট, দেন ওপেন করলেন। ঠিক আছে, 2.26 মেগাবাইটে আমি ছবিটা এখানে আপলোড করলাম। আপলোড নিচ্ছে, এখনো ফুললি আপলোড হয়নি। ঠিক আছে, দেন সেভ। সেভ করে দিলাম। রেজুলেশন যা আছে তাই থাকবে, কিচ্ছু হবে না। এখন এটা চেক করব যে কত কত ছিল, কত, 2. টু লাইব্রেরিতে যায়, সিক্স 2.23 মেগাবাইটে ছিল এই ছবিটা, না? সো এটার উপর আমি সিলেক্ট করলাম। এখন ফাইল সাইজটা কত? 608 কেবিতে আসলো। কিভাবে? আমি তো আপলোড করলাম 2.23 সাইজের ইমেজ, কারণ আপলোডিং এর সময় সে ওটাকে কম্প্রেস করে নিয়েছে। যত ছবি আমরা আপলোড করব আপলোডের সময় সে কম্প্রেস করে নেবে। ওকে। তো এখন একটা কথা থাকতে পারে যে এই যে আগে থেকে আপলোডেড ছবিগুলো, এগুলার কি হবে? এগুলাকে তাহলে এখন আমরা কম্প্রেস করতে চাইলে কিভাবে করব? সেটাও করা যায়। প্লাগইনে আবার চলে যাব আমরা। ইনস্টল প্লাগইনের, কোথায়, টাইনি পিএনজির বাল্ক অপটিমাইজেশন। বাল্ক অপটিমাইজেশনে সে কি করবে? স্টার্ট করবে ইমেজ গুলা অপটিমাইজ করা। এখানে আমাকে আপলোডেড ইমেজ দেখাচ্ছে টোটাল 90টা, এবং আনকম্প্রেসড ইমেজের সাইজ 89, মানে দুটো অনলি কম্প্রেস করা ছবি দেখাচ্ছে, যে এর মধ্যে দুটো কম্প্রেস আছে আর বাকিগুলা তোমার 89টা কম্প্রেস করা নাই। এনে বলতেছে এস্টিমেটেড কস্ট, কত টাকা লাগবে এটা কম্প্রেস করতে? $0। কারণ আমার তো লিমিট আছে এই মাসে 500, পরের মাসে আবার রিনিউ হবে, যদি 500 ক্রস করতাম তখন এখানে অ্যামাউন্ট দেখাতো। তো এখন বলতেছে টোটাল ইমেজের ইনিশিয়াল সাইজ দেখাচ্ছে 29.65 মেগাবাইটে আছে। মানে 90টা ইমেজের সাইজ। হ্যাঁ, না না, এটা এটা না, কোনটা দেখাচ্ছে? আচ্ছা, এটা স্টার্ট বাল্ক অপটিমাইজেশন দেই, তাহলে আমরা এখানে ইয়া আকারে দেখতে পারবো কত পার্সেন্ট সেভ হবে। আচ্ছা, মানে 29.65 মেগাবাইটে ছিল, আর কারেন্ট সাইজ 27 মেগাবাইটে আছে, মানে ওই যে দুইটা কম্প্রেস করা আছে এই কারণে। তো এখন ওই যে কারেন্ট সাইজ আসবে, দেখবেন কমে আসবে। ইনিশিয়াল সাইজ যা আছে তাই থাকবে, কারেন্ট সাইজ কমতে থাকবে, সেভিংস এর পরিমাণ বাড়তে থাকবে। আর এই যে ইমেজগুলার ফাইল নাম সহ ছবিগুলা দেখাচ্ছে আপনার এই ফাইলের সাইজ কত আছে। হ্যাঁ, কত কেবিতে আছে, এটা কেবিতে আছে, এগুলো কম্প্রেস করাই 14.6 কেবিতে আছে। কারেন্ট সাইজ তো কত পার্সেন্ট সেভ হবে সেটা দেখাবে টোটালটা কমপ্লিট হলে। নিচে থেকে অপটিমাইজ করে এসছে। নিচে একটা ইয়া ছিল, এটা হলো যে আমার ছবিটা ছিল আপনার 2.3 MB। তো এটা যে আমি যে আপলোড করলাম, আপলোডের সাথে সাথে আপনার এই যে আপনার কেবিতে আসলো কিভাবে? এটা কি শুধু ওই যে প্লাগ ইনটা ইউজ করার জি কারণে আসছে? জি জি, আপনি প্লাগ ইন ইউজ করার আগে একটা আপলোড করে দেখবেন যে সাইজে ফাইলে কোনো চেঞ্জ আসে কিনা, দেন প্লাগ ইনটা অ্যাড করার পরে দেখবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, 100% ডান। তো এখন দেখেন, এটার 14.6 কেবিতে ছিল, একে কমাতে পারে না, এটা যা আছে তাই রয়েছে। আর এটা ছিল 72.2 কেবি, এটাকে এখন করেছে 67.4 কেবিতে নিয়ে আসছে। তার মানে 6.7% কম্প্রেস হয়েছে। তাহলে এভাবে সবগুলা ফাইল সাইজ কি করছে সে? কম্প্রেস করে দিয়েছে, এবং টোটাল আপনার 17.3% সেভ করেছে। আর এখন আপনার কারেন্ট ইমেজের সাইজ দেখাচ্ছে 24.54 মেগাবাইটে আছে।
বুঝতে পেরেছেন? তাহলে এই প্লাগইনটা অনেক প্রয়োজনীয় একটা প্লাগইন। এটা তুমি সহজ জিনিস, খালি ওই যে 3-4টা ক্লিক হ্যাঁ, করলেই হয়ে যাবে। সেট আপটা জাস্ট খালি করে দিতে হয়, ওয়ান টাইম সেট আপ আমরা ক্লায়েন্টদেরকে করে দিলেই হবে। আচ্ছা, আচ্ছা, এটা এখন আপনারা সব প্লাগইনই করবে? হ্যাঁ, এখন আমরা হচ্ছে আরেকটা কাজ শিখবো। আরেকটা কাজ হচ্ছে সেটা আমাদের ওয়েবসাইটে পিক্সেল কোড সেট আপ করা। সো পিক্সেল কোডটা কেন আমাদের ওয়েবসাইটে সেট আপ করবো, লাইক মনে করেন যে আমাদের ওয়েবসাইটটা এটা ছিল লাইক ফেসবুকে দ্বারা যে অনেক আমরা অ্যাড দেখি, তাই না? অনেক পেইড অ্যাড আসে, সেই অ্যাডের উপরে ক্লিক করে শপ নাও বাটন বা বাই নাও পারচেস থেকে এসে আমরা ওয়েবসাইটে তাদের একটা নির্দিষ্ট প্রোডাক্ট পেজে এসে কি করি, প্রোডাক্টটা পারচেস করি। লাইক আমার পছন্দ হলেই তো আমি ওয়েবসাইটে আসি। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা পারচেস করি, আবার অনেক সময় এসে দাম দেখে তখন আমরা অনেক সময় ব্যাক করি। অনেক সময় অ্যাড টু কার্ট করতে যেয়ে দেখি যে না, টোটাল ডেলিভারি 400 আমার কাছে হচ্ছে না, বা আপাতত আমি কোনোভাবে মনোযোগ আমার নষ্ট হয়ে গেছে, আমি এখন নিচ্ছি না, বা অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছি। তো এই যে অ্যাড এর মাধ্যমে মানে আমার একটা পুরোনো ওয়েবসাইট নিউ ওয়েবসাইটে আমরা কি হয় এটা আসলে তেমন কাজে লাগে না, কারণ আমার ভিজিটর যেখানে নাই তাদেরকে আমি কিভাবে রিটার্গেট করব। সো মূলত পিক্সেলটা সেট আপ করা হয় রিটার্গেট করার জন্য। মনে করেন যে আমাদের এই ব্লেন্ডারটা ঢাকা লাইক হোল বাংলাদেশে ফিমেলদেরকে টার্গেট করে ব্লেন্ডারের একটা অ্যাড দিয়েছে দারাজ। তো সেখান থেকে অসংখ্য মানুষ এই অ্যাডে ইন্টারেস্ট হয়েছে, অনেকে পারচেস করেছে, অনেকে এসে চলে গেছে। তাহলে দেখেন অডিয়েন্স সাইজটা কিন্তু অনেক বড়, অনেক বড় কিন্তু অডিয়েন্স সাইজটা, কারণ পুরো বাংলাদেশকে টার্গেট করা হয়েছে। এবং দ্বিতীয়বার যখন অ্যাড রান করলো তারা, এই যে অ্যাডটা রান করেছিল সেখান থেকে কারা কারা সে লিঙ্কে ক্লিক করেছিল, মনে করেন আগে পৌঁছেছিল 1 কোটি মানুষের কাছে, সেখান থেকে 1 লক্ষ মানুষ এই ওয়েবসাইটে এসেছে, পারচেস করেছে লাইক মনে করেন 5,000। তো এখন এই 5,000 জন যে পারচেস করেছে, 5,000 জনকে বাদ দিয়ে এবং টোটাল যে 1 কোটি মানুষের কাছে পৌঁছেছিল তাদেরকেও বাদ দিয়ে ওই 1 কোটি থেকে যে আরো 95,000 জন মানুষ এই ওয়েবসাইটে এসেছিল, মানে টোটাল 1 লাখ থেকে 5,000 কিনে ফেলেছে মানুষ। আরো যে 95,000 মানুষ ছিল যারা পারচেস করে নাই বাট সাইটে আসছে, তার মানে তার কিছুটা হলেও ইন্টারেস্ট আছে এই প্রোডাক্টের উপর, তাই না? অবশ্যই তার যদি ইন্টারেস্ট না থাকতো সেখানে আসতো না। তো এখন এরা আমার পটেনশিয়াল ক্লায়েন্ট বা কাস্টমার হতে পারে। তখন আমরা যখন আবার টার্গেট করে অ্যাডটা দিব, তখন টার্গেট করব ওই যে 95,000 জন মানুষ ছিল ওয়েবসাইটে, তাদেরকে অনলি দেখাবো। তাদেরকে লাগে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো, একটা 10% ডিসকাউন্ট দিয়ে দিতে পারি, দিয়ে অনলি তাদের কাছে যাবে, এছাড়া আর কারো কাছে যাবে না। কেন? তাহলে আমার সেল হওয়ার চান্সেসটা বেড়ে যাবে, কারণ তারা আমার পটেনশিয়াল কাস্টমার হতে পারে, আমার খরচটা কমে যাবে। তো এই যে রিটার্গেটিং করার জন্য মূলত হচ্ছে পিক্সেলটা সেট আপ করা হয়। এই সেট আপটা কিভাবে হয় বা কেন হয়? আরেকটা কারণ হচ্ছে যে ওয়েবসাইটে কেন সাথে ফেসবুকের কেন করব, কারণ এর সাথে তো এর একটা রিলেশন আছে। ফেসবুকের অ্যাড দেখে মানুষ ওয়েবসাইটে আসছে, সো এদের দুইজনের ভিতরে একটা রিলেশন আছে না ফেসবুকের সাথে ওয়েবসাইটের। সো সেই রিলেশনটা আপনাকে এখানে করাতে হবে। সে রিলেশনের জন্য আমাদের পিক্সেল একটা কোড সেট করতে হয়। সে কোড সেট আপের মধ্যে যখন আমরা দুটো সাইটকে লাইক ফেসবুককে এবং হচ্ছে আমার সাইটকে, দুটো প্ল্যাটফর্মকে আমি ইন্টিগ্রেট করিয়ে দেব, তখন ফেসবুকের সকল ডেটা তার কাছে থাকবে, তার তার সম্পর্কেও ফেসবুক সবকিছু জানবে। তো সেই কোডটা কিভাবে সেট করতে হয় সেটা দেখবো। জাস্ট 2 মিনিটস একটা ব্রেক, আজানটা শেষ হোক।
নামের পাশে তো কোনো ছবি নেই, আগে তো ছবি ছিল, এখন যে ছবি গেল কি, এখন ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে ব্ল্যাক। মানে গাড়ি দিয়েছেন তো, গাড়ি এটা কতদিন থেমে থাকবে? ওটা চলে গেছে গাড়ি এটা। না না, আমি আবার ওই যে এটা একটা ওই যে রেজুলেশন আর কি বাড়ানো হয়েছে, ওই যে যেটা আপনার কন্ট্রাক্ট যে বলে, ওইটা অনেক বাড়াইছে, একদম হাই দিয়ে দিচ্ছে। এই কারণে মনে হয় ব্যাকগ্রাউন্ডে এই কারণে তেল, গাড়ির তেল শেষ হয়ে গেছে। আছে। আচ্ছা, এগুলো তো হ্যাঁ, এটা ঠিক বলছেন। এখন ইয়া করে আমি যে এই কিছু টাকা দিকে সে ইয়া পাঠায় দিয়ে, এটা তো ইয়াতে চলে, আপনার ডিজেলে চলে। ডিজেলের দাম এখন কত করে, 65 টাকা মনে হয় লিটার। আবার তো অনেক আপনার ইয়াতে চলে যে ব্যাটারি। এখন থেকে তাহলে ব্যাটারি ইউজ করবো, চার্জ। ব্যাটারিতে কিন্তু ইয়া লাগে, আপনি চার্জ দিতে বিদ্যুৎ খরচ হয়। আমি আমার অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। অ্যাড অ্যাকাউন্ট, এক মিনিট। অ্যাড অ্যাকাউন্ট না তো, সরি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এভাবে আপনার স্ক্রিনটা রেডি রাখবেন, ঠিক আছে? আমাদের পিক্সেলটা সেট আপ করে আপনার প্রবলেমটা দেখে দিব। জি ম্যাম। আচ্ছা, এখন আমার স্ক্রিনটা শেয়ার দিই। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, দেখা ইয়েস ম্যাম। যাচ্ছে। ওকে। তো এখন আমার হচ্ছে, এটা লাইক আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তাই না? তো আমাকে চেক করতে হবে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে, আমার পেজটা আছে কিনা। পেজেসে যাব, কোন পেজটা থাকতে হবে? ও, আরেকটা কাজ ছিল, ওটা তো করলাম না। এই পেজটা তো কানেক্ট ছিল কোন একটা বিজনেস ম্যানেজারে, তাই না? আমি ওইটাতে অনেক বেশি পিক্সেল ক্রিয়েট করা হয়ে যাচ্ছে, তো তো অনেক সময় দেখা যায় ওগুলো রিমুভ করা হয় না। এক মিনিট, আরেকটু কাজ আছে, ওটা থেকে রিমুভ করে নেই। আমার আগের যে বিজনেস ম্যানেজার একটা ছিল, সেটাতে এটা পেট অ্যান্ড ওয়ার্ল্ডটা কানেক্ট ছিল। আপনাদেরটা আপনারা কানেক্ট করেছেন না? আপনাদের পেজটা আপনাদের বিজনেস ম্যানেজারে কানেক্ট আছে না? হ্যাঁ ম্যাম, আছে। এমএস আছে। কানেক্ট আছে। তারপরেও আমাদের আবার এই কানেকশনটা আবার দেখবো। এক মিনিট, কোড যাচ্ছে আবার। ওপো এডিট। আমি একটু ট্রাই করি, দেখি পেজটা পেট ওয়ার্ল্ড, এই পেজটাকে আমি কানেক্ট করব আন্ডার দা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো পেজে গেলাম, অ্যাডে গেলাম, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, যেটা অলরেডি আমার আছে। নামটা লিখে সার্চ করলাম।
পেট্রোল নামে আরো পেজ আছে, ওগুলা দেখাইতেছে। এই যে আমারটা, এই যে। অনেকদিন পরে আমি সেই যে ফেসবুকের এই যে এখানে আসলাম, এই হুম। যে অ্যাড ম্যানেজার আসলাম। হ্যাঁ, এই যে নেক্সট, দেন হচ্ছে আই এগ্রি, দেন ক্লেম পেজ, পেজটাকে আমি ক্লেম করলাম এখানে। আচ্ছা, আবার কোড চাচ্ছে। উম, 1 সেকেন্ডের জন্য বাঁচছি। ওকে, ডান। তাহলে আমার পেজটা চলে আসলো, ক্লেম হয়ে গেল এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে, তাই না? তো এখন অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা আমাকে দেখতে হবে এই বিজনেস ম্যানেজার আন্ডারে। সো নো অ্যাড অ্যাকাউন্ট ফাউন্ড, সো আমি একটা অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করব। ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট নেম। সো একটা জাস্ট দিলাম, টাইম জোনটা দিলাম হচ্ছে বাংলাদেশি টাইম জোনই আসুক, সমস্যা নেই। আহ, যে কোনো একটা টাইম জোন। এখানে কারেন্সি ইউএস ডলার আছে, তাই না? ইউএস ডলার থাকুক, সার্চ করলে হবে না? বাংলাদেশ আসে না কেন? এশিয়া, তাহলে হচ্ছে ইয়ে দিয়ে দেন, ওই যে ইউরো দিয়ে দেন। এই যে এশিয়া ঢাকা, হ্যাঁ, ঢাকা টাইম জোন। আমাদের তার বাংলাদেশ টাইম জোন না, ঢাকা টাইম জোনে চলি আমরা। নেক্সট, মাই বিজনেস, নেক্সট আই এগ্রি, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, শরীফুল ভাই ধরতে পেরেছেন, আমি ভুলে গিয়েছিলাম। ওকে, ডান। তো দেখেন, আমার অ্যাড অ্যাকাউন্টটা আমি জানি ডেমো মার্কেট নামে আছে। আর আমার বিজনেস পেজটা আছে কোথায়? ডেমো মিডিয়া, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে। সো এই জিনিসগুলো আমাদের বুঝতে পারা লাগবে, যেন নামগুলো আমরা এলোমেলো না বাজাই, কারণ আমাদের অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। এন্ড এখানে যে ডেটা সোর্স নামে অপশন আছে, এখান থেকে চলে আসবেন পিক্সেলস। পিক্সেলসে আসার পরে আমাকে ডেটা সেটসে নিয়ে যাবে, ভিউ ডেটা সেটসে যাবেন, বা ডিরেক্ট ডেটা সেটসে গেলেও হবে। আসার পরে এখানে অ্যাডে গেলে আপনাকে একটা পিক্সেলের নাম বা ডেটা সেটস এর নাম দিতে বলবে। এটা কার জন্য করছি? পেট ওয়ার্ল্ডের জন্য, পেট ওয়ার্ল্ড বিডি, তার জন্য পেট ওয়ার্ল্ড বিডি। দেন হচ্ছে ক্রিয়েট করলাম পিক্সেলটা। ওকে, ডান। দেখেন আমার এখানে একটা ডেটা সেট ক্রিয়েট হয়ে গেছে পেট ওয়ার্ল্ড বিডি নামে। সো এখানে অ্যাসাইন পিপলে আমার আইডিটা থাকতে হবে, এই যে আমার আইডিটা ফুল কন্ট্রোল আমি এখানে অ্যাসাইন করলাম। ডান। দেখেন আমার আইডিটা এখানে চলে আসছে। এখন আমাকে যেতে হবে কোথায়? সেটিং। আচ্ছা, এখানে দেখায় না নাম্বারিংটা এখন আর। এখন এখন আমাদের যেটা কাজ, এখন আমরা হচ্ছে এখান থেকে চলে যাব। এখন এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটে, ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যে আমাদের একটা প্লাগ ইনের হেল্প নিতে হবে। অ্যাড নিউ প্লাগ ইনে যাব, কিন্তু বিফোর দ্যাট এখানে আমাকে তো ডিরেক্ট ওয়ে দেখানোর কথা। আমাদের ডেটা সেটের যে একটা ড্যাশবোর্ড আছে, সেখানে কেন জানি দেখাচ্ছে না ডিরেক্ট। পেট্রোল, তারপরে এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে না? কানেক্ট অ্যাসেটস। শরীফুল ভাই বলেন তো এখানে অপশনটা কোথায় সেটা?
ইভেন্ট ম্যানেজার, এখানে কেন ইভেন্ট ম্যানেজার? আচ্ছা, এখান থেকে আমি ক্লিক করে যাচ্ছি ইভেন্ট ম্যানেজারে। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজারে আসার পরে কানেক্ট ডেটা, বিফোর দ্যাট আর একটু ক্লিয়ার হয়ে নেই। ইভেন্ট ম্যানেজার আসলাম কার জন্য, ঠিকঠাক আছে কিনা, ডেমো মিডিয়া, ডেমো মার্কেট, এই জিনিসগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন। এই যে আমার বিজনেস ম্যানেজারটা, হ্যাঁ ইভেন্ট ম্যানেজারটা এখানে লিঙ্ক আপ ছিল মনে হচ্ছে, কিন্তু আমি এখানে দেখছি না কেন জানি। এই যে এখান থেকে ইভেন্ট ম্যানেজারে চলে আসবেন। আসার পরে দেখতে হবে আমার বিজনেস ম্যানেজারটা ঠিকঠাক আছে কিনা, এই যে অ্যাড অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় না এটা তো আমার অ্যাড অ্যাকাউন্ট না, তখন এখানে ডাউন রাতে ক্লিক করে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা সেট করে নেবেন। দেন কানেক্ট ডেটা, কার সাথে কানেক্ট হবে আপনার ডেটাটা, ওয়েবের সাথে, হতে পারতো অ্যাপ বা অন্য কোনো সিস্টেমের সাথে, তো এটা ওয়েবের সাথে হবে। নেক্সটে যাওয়ার পর আমার ওয়েবসাইটের ইউআরএল দিতে বলছে। ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে ডট আইও পর্যন্ত। সো ডট আইও পর্যন্ত আমি ক্লিক করলাম, দেন ক্রিয়েট। ওকে, এখন বলতেছে কানেক্ট উইথ আ পার্টনার, কোনো পার্টনারের সাথে কিনা, লাইক হচ্ছে কোনো সিএমএস এর থ্রুতে কিনা। আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস এর থ্রুতে আমরা কাজটা করব। মানে আমাদের পার্টনারটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই হতে পারে বা অন্যান্য, এগুলো সব সিএমএস মিডিয়া, ঠিক আছে। মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলা এগুলো থ্রুতে ওয়েবসাইট ক্রিয়েট হয়। এইসব ওয়েবসাইটের জন্য আপনি এখান থেকে সেম ওয়েতে ইন্টিগ্রেট করতে পারবেন। সো আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে যাচ্ছি নেক্সটে। নেক্সটে আসার পরে তারা আমাকে কিছু স্ক্রিনশট দিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে। বলছে তুমি প্লাগইনসে যাও, যে এখানে লিখে সার্চ করো ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস। প্লাগইনটা হচ্ছে এই যে এইটা। তো এখন আমি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটে, এসে কি লিখবো, ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, বাট এই নামে নেই, নাম চেঞ্জ হয়ে গেছে, বাট এটা লিখে সার্চ করলেও চলে আসবে। ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পরে এই যে এইটা মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, লোগোটাও চেঞ্জ হয়েছে, নামটাও চেঞ্জ হয়েছে। কনফিউজড হওয়ার কিছু নাই, ওটার সাথে মিলাতে গেলে আপনি পাবেন না খুঁজে এখন আর। ঠিক আছে, সো এটা মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, এটা ইনস্টল নাও দেব। তাহলে আমি এই পিকচারের জন্য আরেকটা প্লাগইন আমার হ্যাঁ install করতে রাইট, দেন অ্যাক্টিভ, এটাকে অ্যাক্টিভ করবেন। এটা অ্যাক্টিভ করার পরে সে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে অ্যাক্টিভ করো, এই যে এখানে লেখাই আছে, আমরা তো জানি কিভাবে অ্যাক্টিভ করতে হয়। দেন নেক্সটে গেলে কি বলতেছে, গেট স্টার্টেড এ যাও, যে হচ্ছে কি করো, এই অপশনগুলো ফিল আপ করো। সো এখন আমি আবার ওয়েবসাইটে আসলাম, এই যে সেটিংস, মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেসের সেটিংসে আপনি ক্লিক করলে গেট স্টার্টেড অপশন পাবেন। এখানে আপনাকে লগ ইন হইতে বলবে আপনার ফেসবুক আইডির দ্বারা। সো আমি আমার ফেসবুক আইডি দিয়ে লগ ইন হচ্ছি, কন্টিনিউ অ্যাজ আমার আইডি দিয়ে, দেন নেক্সট। এখন এখানকার চেঞ্জেস গুলো ঠিক আছে কিনা দেখেন। বিজনেস পোর্টফোলিও কোনটা, বিজনেস পোর্টফোলিও মানে আপনার বিজনেস ম্যানেজার আইডি কোনটা, এইটা না, আমার বিজনেস ম্যানেজার আইডি ছিল এই যে ডেমো মিডিয়া, চেঞ্জ করে দিলাম। তারপরে বলতেছে কোন পেজ, পেজটা হচ্ছে এই যে পেট ওয়ার্ল্ড, পেজটাকে আমি চেঞ্জ করে দিলাম। দেন বলতেছে কানেক্ট করতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা আমরা স্কিপ করে যাচ্ছি। দেন হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কোনটা ছিল, ডেমো মিডিয়ার আন্ডারে ডেমো মার্কেট, দেন নেক্সট। দেন হচ্ছে একটু আগে যে পিক্সেল কোডটা সেট করলাম সেটা কোনটা, পেট ওয়ার্ল্ড বিডি। এটা আবার আরেকটা দেখাচ্ছে, দুটো করলাম। আচ্ছা, পেট ওয়ার্ল্ড বিডি, এটা তো কনফিউজড হয়ে গেলাম। এটা একটু আপডেট আসছে, যেটা বুঝলাম যে আমার ওখানে পিক্সেলটা না মানে ডেটা সেটটা এখানে ক্রিয়েট না করলে, চলে আসলাম, তো চলে যাবে ওইটা। মানে এখানে যে আমরা ডেটা সেটটা একটু আগে ক্রিয়েট করলাম, মেবি এটা না করলেও হতো যেটা বুঝতেছি। আচ্ছা, এটা চলে যায় যখন একটা স্টেপে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে, হ্যাঁ, নাহলে আবার প্রথম থেকে দিবে। এক স্টেপে করবেন এই জিনিসগুলো, জাস্ট আমি দেখে দেখে এখন আবার ফিল আপ করে দেব। এটা হচ্ছে আমার ডেমো মিডিয়া, দেন হচ্ছে পেজ হচ্ছে এই যে পেট ওয়ার্ল্ড, দেন হচ্ছে ইনস্টাগ্রাম স্কিপ করলাম, দেন অ্যাড অ্যাকাউন্ট দেখিয়ে দিলাম। দেন আমি দুটোকে রাখা যাবে না, একটা পিক্সেল কোড সেট করলাম। দেন এখন প্রিভিউটা দেখে নেবেন এখানে ঠিক আছে কিনা, দেখেন ঠিক আছে কিনা সবকিছু। পিক্সেল নেম, ইনস্টাগ্রাম প্রোফাইল নাই, অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, আর কি বিজনেস পোর্টফোলিও, দেন এগুলো কন্টিনিউ করবেন। দেন নেক্সট, লিঙ্কিং ইওর অ্যাকাউন্টস, আমার অ্যাকাউন্ট কি সে লিঙ্কিং করছে।
একটু সময় লাগবে, এই ট্যাব থেকে বের হবেন না পুরোটা ফিনিশ না হওয়া পর্যন্ত। আরেকটা জিনিস আপনাদের দেখানো দরকার ছিল। ম্যাম একটা কষ্ট ছিল এখান থেকে ম্যাম। দাঁড়ান, কমপ্লিট করি প্রসেসটা, দেখি সেভ হয় কিনা, দেন ডান। এই যে এটা যখন লোড বেশি নিতে থাকে তখন সমস্যা হয় সেভ হতে। হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে। এখন এটা আই এগ্রিতে ক্লিক করে কনফার্ম করলে এখানে আমাকে দেখেন বলছে যে ম্যানেজ করতে আমার অ্যাডস গুলো, এখান থেকে অ্যাড ম্যানেজ করা যাবে, এখান থেকে অ্যাড ক্রিয়েট করা যাবে। তো এটা ডান। এবং এখানে বলতেছে যে তোমার সাইটের ইউআরএলটা দাও, দিলে কি হবে, সে সেন্ড টেস্ট ট্রাফিক পাঠাবে, টেস্ট ট্রাফিক পাঠাবে। সো এটা আমরা কিভাবে বুঝবো, আমাকে একটা প্লাগ ইন অ্যাড করতে হবে, মেটা, সরি প্লাগ ইন না, এক্সটেনশন, মেটা পিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন আছে। আপনারা আপনারা কি করবেন, এই এক্সটেনশনটা এনেবল করছি। হ্যাঁ, এটা এনেবল করলে কি হবে, এই যে আপনার ওয়েবসাইটে যে আপনি কি করবেন জানেন, পিক্সেল সেটআপের আগে আপনারা এই মেটা পিক্সেল হেল্পারে ক্লিক করবেন, এখানে দেখাবে নো পিক্সেল ফাউন্ড। বাট দেখেন আমারটা যেহেতু অ্যাড পিক্সেল পাওয়া গেছে, এই দেখেন এখানে এটা মার্কিং দেখাচ্ছে, এই যে দেখেন এটা পিক্সেল আইডি, এবং এখানে একটা কনভার্সন হয়েছে, মানে টেস্ট ট্রাফিক পাঠিয়েছে, মানে এই যে পেজ ভিউ করলাম যে একটু আগে, সেটা এখানে দেখাচ্ছে। তার মানে আমার পিক্সেলটা কানেক্টেড। ঠিক আছে, তাহলে এই কাজটা কিন্তু খুবই সিম্পল সেটআপটা। তাহলে সে এখন কানেক্ট হয়েছে, তার মানে সে এখন আপনার ভিজিটরদের ডেটা কালেক্ট করতে পারবে। ঠিক আছে, ডেটা কালেক্ট গুলো, সে কালেকশন গুলো করতে পারবে। এখন আগে অ্যাসাইনমেন্টটা দিয়ে নেই, তারপরে কোশ্চেন থাকলে নিব। অ্যাসাইনমেন্ট থাকবে আপনার ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করে এই পুরাটার স্ক্রিনশটের লিঙ্ক দিতে হবে। পুরাটার স্ক্রিনশট মানে পুরোটাই, লাইক হচ্ছে আপনার লাইট শট কোথায় গেল, কি ব্যাপার, লাইট শট কে গেল, আনইনস্টল হইলো কেমনে। হ্যাঁ, পুরাটার স্ক্রিনশট নিয়ে আপনার, আমি দেখবো যে এটা হ্যাঁ আপনার সাইট, ইউআরএল সহ নিবেন, ইউআরএল সহ যেন দেখা যায়, ফুল পেজ নেবেন, যে হ্যাঁ এটা আপনার সাইট, এই যে কোডটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা দেখবো। এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে। সাথে আরেকটা থাকবে হচ্ছে আপনার আম, আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ইনস্টল প্লাগইনে যায় টাইনি পিএনজিটা সেট আপ করবেন। সেট আপ করার পর সেটিংসে যাবেন, সেটিংসে আসার পরে এই যে এটা যে অ্যাক্টিভ দেখাচ্ছে সেটা, আমি এখানে এটার স্ক্রিনশটের লিঙ্কটা দেবেন, পুরাটার স্ক্রিনশট নেবেন। এই যে এটা যে অ্যাক্টিভ হয়েছে এটা আমাকে মার্ক করে দেখাবেন যে হ্যাঁ ম্যাম আমি অ্যাক্টিভ করতে পেরেছি। এই দুটো অ্যাসাইনমেন্ট থাকবে, ওকে। আচ্ছা, আচ্ছা, তাহলে এই যে তিনটি অ্যাকাউন্টের এটা দেখাবো, আর যে পিক্সেল সেটআপের পরে এটা যে কানেক্ট পিক্সেল হচ্ছে। যে সেট আপ হয়েছে সেটা কনফার্মেশন একটা হ্যাঁ, আমাকে উইন্ডো দেখাবেন, এটার আর এটা এটার কনফার্মেশনটা অ্যাকাউন্ট। দেখাবেন। আচ্ছা, ঠিক দুটারই আছে। লিঙ্ক দেবেন, ইউআরএল লিঙ্ক দেবেন ওকে। স্ক্রিনশটে। আচ্ছা দীপ অধর বলেন, আপনার কোশ্চেনটা বলেন। ম্যাম পিক্সেল সে এটার জন্য তো ফেসবুক পেজ আর ওয়েবসাইট কানেক্ট করতে হচ্ছে নাকি? হ্যাঁ, মানে এখন আমার পিক্সেল সেটআপ হওয়ার পর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পর এটা কি ডিলিট করার কোনো অপশন আছে? হ্যাঁ ডিলিট করা যাবে, ম্যাম একটু যদি দেখা দিতেন একটু। ডিলিট করা যাবে। এটা হচ্ছে ডিসকানেক্ট করতে হবে কোথা থেকে, আগে কেন ডিলিট করবেন, কানেক্ট থাকুক সমস্যা নাই তো। না ম্যাম আমার ফেসবুক পেজ এক নামে আর ম্যাম, ওয়েবসাইট আছে আরেক নামে। হুম। হ্যালো ম্যাম, হ্যাঁ, পিক্সেল কি সেট আপ হয়ে গেছে এখন? হ্যাঁ ছিলেন না আপনি তখন। আমি একটু এটা ভুলে গেছিলাম তো। এখন হচ্ছে ওই যে ওখানে কি সবুজ বাতিটা জ্বলতেছে? হ্যাঁ, হ্যাঁ সবুজ বাতি কানেক্ট হয়েছে, এই যে ওখানে না, ওই যে আমার ফেসবুকের ওখানে, ফেসবুক মানে পেজে হ্যাঁ বিজনেস ম্যানেজারে। যে ওখানে হ্যাঁ জ্বলতেছে। অবশ্যই হবে, পিক্সেলসে গেলেই দেখাবে, ডেটা সেটসে। এখন একটু চেঞ্জ লাগতেছে, হ্যাঁ যেমন ডেটা সেটটা নিচে ছিল, একটু চেঞ্জ লাগছে। আচ্ছা দেখেন, এই যে যেটা সন্দেহ করেছিলাম সেটাই, আমাদের পিক্সেল কোড দুটো ক্রিয়েট করার দরকার নাই, হ্যাঁ। কারণ দেখেন এখানে মানে আমাদের আগে যে প্রসেসটা ছিল, এখান থেকে আমরা ক্রিয়েট করে দেন এখান থেকে আমাদেরকে কনভার্ট করে ইভেন্ট ম্যানেজারে নিয়ে যেত। বাট এখন দেখেন ইভেন্ট ম্যানেজার এখানে আসছে, ভালো কথা,
বাট এই ইভেন্ট ম্যানেজার যে এগেন আমাকে পিক্সেল একটা ক্রিয়েট করতে বলছে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে আমি যে স্টেপটা দেখালাম প্রথমে, দেখেন পেট ওয়ার্ল্ড বিডি নামে যেখান থেকে ক্রিয়েট করলাম, এই যে অ্যাডে যে এটা আপাতত আপনাদের করার দরকার নাই, এটা আপাতত আপনারা স্কিপ রাখেন। ডিরেক্ট ইভেন্ট ম্যানেজারে যাবেন, সেখানে যে যেই আপনাদের নামটা চাবে সেই নামে আপনারা ওখানেই কোড ক্রিয়েট হবে। এবং দেখেন ইন্টিগ্রেশনের সময় কিন্তু আমাকে কিন্তু দেখাচ্ছিল যে এই দুটো থেকে আমি কোন আইডিটা চুজ করব। ঠিক আছে, তাহলে এখান থেকে জাস্ট ক্রিয়েটটা করেন, আশা করি প্রবলেম হবে না। এখানে একটা সবুজ বাতি জ্বলে, তো ওই যে হ্যাঁ, প্যাটওয়ার্ড সেটা বেরিয়ে আছে তো না। না, এখন তো দেখছি না। ওটা যদি না হতো তাহলে ওটা অরেঞ্জ মার্কে থাকতো, তাই না? যে বা এটা অরেঞ্জ কালার, রেড মার্কে থাকে না, এটা অরেঞ্জ কালার থাকতো, দেন অ্যাক্টিভ হলো এটা গ্রিন মার্ক থাকতো, তুলে দিয়েছে নাই অপশনটা। হ্যাঁ, এটা হচ্ছে সবুজ বাতি অপশন নেই এখানে। প্লাস আমরা কনফার্ম হব এই যে এক্সটেনশন দিয়ে, পিক্সেল হেল্পার যে এক্সটেনশনটা আছে এটা দিয়ে আমরা কনফার্ম হবো যে আমাদের পিক্সেলটা, যেমন এই দেখেন আগেটা হচ্ছে আগের প্রিভিউটা দেখাচ্ছে নো পিক্সেল ফাউন্ড। এখন একটা রিফ্রেশ দেওয়ার পরে এই যে দেখেন পিক্সেল আইডি দিয়ে দিয়েছে, দেখেছেন? তো আপনারা চেক করে নেবেন, আপনাদের দেখাবে প্রথমত নো পিক্সেল ফাউন্ড, দেন সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ হলে পিক্সেল আইডিটা দেখাবে। আচ্ছা, এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিলে, মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস ডিঅ্যাক্টিভ করে দিলে আপনার এখান থেকে এটা চলে যাবে। যদি ডিঅ্যাক্টিভ করি, দেন হচ্ছে আরেকটা প্রসেস আছে, আমার সেরকম মনে পড়ছে না। ডিঅ্যাক্টিভ আমার করলে মনে হচ্ছে এখানে কোথাও মানে হচ্ছে মনে হচ্ছে, কারণ ওখানে ওপেন ইভেন্ট ম্যানেজারে যেতে হয় না তো পিক্সেল সেট আপ করার জন্য। আপনার আবার যেরকম মনে হয় আপনি সেভাবে করেন, সমস্যা নেই তো। না, ওখানে ওই যে সবুজ বাতিটা তো জ্বলার কথা আচ্ছা, এরকম। এখন বাতি না জ্বলো তো আমার তো পিক্সেল কোড তো দেখাচ্ছে, তাই না? এটা আমার- আপডেট হয়ে গেছে। হ্যাঁ, এটা আপডেট হয়েছে। হ্যাঁ, আপডেট আপডেট হয়েছে মনে হয়, এটাই হতে পারে। হ্যাঁ, এটা এটা update হলো। কারণ এখানে আসছে না, কিন্তু এটা কিন্তু একটা অরেঞ্জ কালার লাইটিং থাকতো আইডির পাশে, জি, এরকম হচ্ছে তো আর থাকবে। অরেঞ্জটা হচ্ছে গ্রিন হয়ে যেত অ্যাক্টিভ হওয়ার পরে, সেটা দেখাচ্ছে না তো। আবার অনেকের অ্যাকাউন্টে দেখাতে পারে হয়তোবা, লাইক আমারটা হয়তোবা আপডেট হয়েছে, যাদেরটা হয় নাই তাদেরটাতে কালারিংটা আসতে পারে, আপনারা চেক করবেন, চেক করলে বুঝতে পারবেন। হ্যাঁ। এইটা মিস ওই যে হুম। আমার ফেসবুকের যে আপনার পেজ আছে ওইটার বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টের সাথে আমি আমার ওয়েবসাইটটাকে আমি কানেক্ট করলাম, তাই তো? আপনার সবকিছু ম্যাচ থাকতে হবে, দেখছেন আমি তিনটা জিনিস চারটা জিনিস ম্যাচ করেছি, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, এবং এই বিজনেস ম্যানেজার আন্ডারে যে পেজ আছে সেই পেজকে যেই এখানে যে ইভেন্টটা আমরা, সরি, যে পিক্সেল কোডটা ক্রিয়েট করলাম সেই কোড, এই চারটা জিনিসকে যাদের ইনস্টাগ্রাম কানেক্ট আছে তারা ইনস্টাগ্রামকেও দেখিয়ে দেবেন। এই চারটা জিনিসকে ঠিকঠাক রাখতে হবে, সাথে আপনার ফেসবুক প্রোফাইলটাও যাবে, যেই প্রোফাইলের আন্ডারে হচ্ছে এই বিজনেস ম্যানেজার, ওখানে প্রোফাইলে যদি আবার আমি অন্য প্রোফাইল সেট করে দেই সেটাও কিন্তু কাজ হবে না, আপনার একটা না একটা এরর থাকবেই। আবার ভিডিওগুলো দেখবেন স্লোলি, আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে মিস। ভিডিওগুলো স্লোলি দেখে দেখে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবেন, আশা করি প্রবলেম হবে না। আচ্ছা ইবাপু, আপনার স্ক্রিনটা শেয়ার দেন, হ্যাঁ আপনার প্রবলেমটা দেখি। আজকে আর তেমন কিছু দেখাবো না, যাদের প্রবলেম নাই, কোশ্চেন না থাকে তারা লিভ নিতে পারেন। আপুর প্রবলেমটা দেখে দেন ক্লাস কমপ্লিট হয়ে যাবে। আর অ্যাসাইনমেন্টে কিন্তু দুটো অ্যাসাইনমেন্ট দিয়েছি, দুটোরই স্ক্রিনশটের লিংক দিবেন আমাকে, ওকে? হ্যাঁ, এর মাঝখানে কি প্রেজেন্টেশনটা নিয়ে নিয়েছিলেন? ও না, অ্যাটেন্ডেন্সটা তো আজকে নেই নাই, এটা তো বলতেছেন না কেউ। অ্যাটেন্ডেন্স তো নেই নাই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, তারপরে যাদের লিভ নেওয়ার আছে, নামাজ আছে, তারা লিভ নিয়ে নিতে পারেন, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, ওকে? তারপরে ইভাপু স্ক্রিনটা রেডি করেন। আচ্ছা, আজকে ক্লাস নং টোয়েন্টি ম্যাম এইট রেডি আছে, সমস্যা নেই। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, 28, সিরিয়াল নাম্বার 2, 3, প্রেজেন্ট ম্যাম। 4। ম্যাম লাস্ট ইয়েস ক্লাসে ম্যাম। আমার অ্যাটেন্ডেন্স কে দিল? আমি তো অ্যাবসেন্ট ছিলাম। ও ছিল তো মিস, শরীফুল ভাই ছিল তো। বুঝলাম না উনি ম্যাম 2। এগুলা দেখা যায় যে আসলে কেউ কারোরটা বলেন না, হ্যাঁ, কারণ এই যে কেউ আছেন কেউ নাই, আপনারা বলে দেন, তারপর সেগুলো আমি দিয়ে দিই, তখন তো ওই যে ঝামেলা হয়ে যাবে তো পরে। ঠিক আছে, একজন একজনটা বলে দিলে তো পরে প্রবলেম হয়ে যায়, কারণ ম্যাম 5। হ্যাঁ, 5, 6, ম্যাম 6 প্রেজেন্ট। 7, 8, ম্যাম 9, 10, 11, প্রক্সি দেই মিস। 12, ইয়েস ম্যাম
13। প্রেজেন্ট ম্যাম। আজকে মাকসুর আপুকে ধরার কথা ছিল, মিস টেন, চুপচাপ হয়ে গেছে। না ম্যাম, আমি আর টেন ছিল, কয়েকটা বলে ক্লাস গেছে পরে 10। হয়ে যাবে। 16, 17, 18, প্রেজেন্ট ম্যাম। 16, আমি মিস 16, 16 না? 17, 22। ছিল দেখ মিস, দিও। তোমা আপু ছিল না আজকে? ছিল শুরুতে ছিল 22। ছিল কিনা ঠিকঠাক বলেন। আয়েশা আব্দুল আপু কি গত ক্লাসে ছিল? না, উনি তো ম্যাম, বলছে ছিল তমা না। আপুকে দেখেছিলাম আমি। না, ওনার আমি এখানে তো প্রেজেন্ট দেখা না, যাচ্ছে। আমি তো অ্যাবসেন্ট ছিলাম, কে আমার অ্যাটেন্ডেন্স দিল আমি তো জানি সেটাই না তো, আমি। এই জন্য বললাম যে আপনারা একজন একজনটা বলিয়েন না, কারণ আমার তো যে ম্যাম উনি ছিল, এত আছে, অত আছে। আচ্ছা, উনি কালকে উনি আয়শা গত আপুর ক্লাসে ছিল না। প্রেজেন্টটা হচ্ছে জুনুন ভাইয়া দিয়ে দিয়েছিল, মানে আপু হচ্ছে রেগুলার ক্লাস করে, তো দ্যাটস ওয়াই ভাইয়া ভাবছিল হয়তো আজকেও না, ছিল এই না, জন্য। না দেখে বলা যাবে না, হ্যাঁ। না দেখে যে লাইক ছিল, হয়তোবা সে এখন কোনোভাবে লিভ নিয়েছে সেটা বলবেন, কারণ আমার তো ওইভাবে দেখা যায় সবার নাম দেখছি বা এরকম না চ্যাট লিস্টে। যারা কোশ্চেন করছেন শুনছি, জাস্ট অ্যান্সার দিচ্ছি, দেখছি। তো আপনারা বললে কিন্তু আমি দিয়ে দেই, সেক্ষেত্রে দেখে শুনে দিবেন। যিনি আছেন তাকে দেখে বলবেন যে হ্যাঁ আছে, যিনি নাই তিনি নাই, তাহলে কোনো কোশ্চেনের সম্মুখীন হতে হবে না। আচ্ছা যাই হোক, এখন আপু স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দিয়ে দেন। দেখি আপনার র্যাঙ্ক ম্যাথ কি ঝামেলা করলো। প্লাগইনে চলে যান। ইভা আপুর স্ক্রিন কাজ করছে না তো, মাউস পয়েন্টার স্টিক হয়ে আছে। সরি ম্যাম, আমি আসলে সেখান থেকে একটু ফোন করছিল, আমি একটু এখানে কথা বলছিলাম। সেখান দিয়ে ফোন এক্সট্রিমলি করছে সরি কেন আপনি? ম্যাম, ওই যে নাম চেঞ্জ করতেছিলাম এই জন্য ও ম্যাম আচ্ছা। একটু ফোন করে ডিটেলস। আমিও মিস অর্ডার নাম্বার এই যে দিলাম আজকে আবার। হুম। আগে আগে একবার দিছিলাম, ওইটা এখনো করে নাই, তো আজকে আবার দিলাম। আমারটা তো আগে চেঞ্জ করে দিয়েছি। আপনারটা চেঞ্জ করে দিছে। আমি আজকে কথা বললাম তো, দেন হচ্ছে আমাকে মাত্র ফোন করছে, তাই আমি আবার ওইখানে ফোনটা পিক করছি। ম্যাম আচ্ছা আমার সমস্যা স্ক্রিন তো নেই। শেয়ার হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে। আপনার আচ্ছা। ড্যাশবোর্ডে যান। জি ম্যাম। ম্যাম এটা হলো আমার ড্যাশবোর্ড। এইটার হচ্ছে ম্যাম প্লাগইনসে যান, পোস্টে যাব। আগে আগে আচ্ছা, প্লাগইনসে যান। প্লাগইনস ইনস্টল ইনস্টল প্লাগইন। প্লাগইন। জি ম্যাম, এই যে। অ্যাড নিউ প্লাগ। র্যাঙ্ক না, ম্যাথ তো দেখা যাচ্ছে আছে। জি ম্যাম, আমি হ্যাঁ আপনার কথা মতো কালকে ডিঅ্যাক্টিভ করে আবার অ্যাক্টিভ করছি, আচ্ছা এখন তারপরেও আমার ওই পোস্টে যান, প্রবলেমটা আছে। এখন পোস্টে যান। না, আছে তো এই যে। আচ্ছা, পোস্টে যাও। ভাইয়া একটু শেষ করতে দেন, আপনি আসলে প্রবলেমটা জানেন না। আ- আচ্ছা ম্যাম ঠিক এই যে আছে। পোস্ট। এডিটে যান। আচ্ছা, এডিট। ম্যাম এই যে। আচ্ছা এখানে ওই যে সেটিং অপশন আছে, ওটাতে ক্লিক করেন তো। সেটিংস। ম্যাম সেটিংস কোথায়? ওই যে উপরে বাটনগুলো একটা একটা করে ক্লিক করেন, সেভ এর পাশেরটা, সেভ এর ডান পাশে পাশে। যে সেভ আছে ওটার পাশের গুলা ক্লিক এই যে করেন। ম্যাম, এটা আছে হ্যাঁ হ্যাঁ সেটিং। হ্যাঁ, এটা সেটিং ক্লিক করেন, তো পাশে সেটিং জি ম্যাম অপশন করেছি। আসেন, তাই তো? আচ্ছা তার পাশেরটা ক্লিক করেন। এটা হুম। ম্যাম, এটা হচ্ছে কেডেন্স ব্লক কন্ট্রোল। কন্ট্রোলস। আচ্ছা। জি ম্যাম। তার পাশেটা হচ্ছে পোস্ট পোস্টে। সেটিংস, এটা জুম আউট আচ্ছা তাহলে এন্ড ভিউ। আপনার যেটা আসছিল, যে এখানে আসলে নাই অপশনটা, জি যে ম্যাম। র্যাঙ্ক ম্যাথের আপনার সেট আপ অপশনটাই আসে না, তাই তো? এটা বলেছিলেন না? জি জি ম্যাম, এখন স্কোর ম্যাম এটা দেখবো ডিএক্টিভ করে কিভাবে। ডিলিট করার পরে আবার নতুন ভাবে ইনস্টল করলে হয়তো বা হ্যাঁ, হয়ে এখন যাবে। এটা করেছে হয় না, এখন আমরা একটু দেখি। না, এখন এটা আমারও হচ্ছিল, এটা হচ্ছে ওই যে সেটিংসে গিয়ে এটা আবার নতুন করে
হ্যাঁ, অ্যাক্টিভ করতে হবে। উনিও হয়তো বা ওই যে উইজার্ড আছে না, ওখানে যাওয়ার পরে হয়তো বা বাকি অপশন গুলো উনি ইয়ে করে নাই। সেট আপ ড্যাশবোর্ডে হয় নাই, ড্যাশবোর্ডে চলে আমার যান। ওই অপশন গুলো শো করে নাই শাফিউল ভাইয়া, এই জন্য আমি হ্যাঁ, হচ্ছে ওগুলো ওখানে করতে পারিনি, ওখানে মানে আমাকে ওখানে সরাসরি এখানে নিয়ে আসছে। ড্যাশবোর্ডে চলে না, যান, প্লাগ ইনের এটা ড্যাশবোর্ডে চলে যান। আচ্ছা আচ্ছা, শুরু থেকে আবার করলেই হলো, ডিএক্টিভ করে আবার শুরু থেকে করে। আচ্ছা, দেখছি। ক্লিক করেন ওই যে এই আইকনটাতে। ম্যাম প্লাগ ইনে আসবো? প্লাগ ইনে যেয়ে সেটা ডিঅ্যাক্টিভ করেন, কারণ যেহেতু স্টেপ গুলো আসে নাই তার মানে সে হচ্ছে সেটিং কমপ্লিট করতে পারে নাই কোনোভাবে, ম্যাম দ্যাটস ওয়াই। ডিএক্টিভ করে দিয়েছি, এখন কি আবার ডিলিট করে ইনস্টল করব? হ্যাঁ, ডিলিট করেন, ডিলিট করে ইনস্টলে যে প্রসেসে করেন সেই প্রসেসে যান, দেখি কি দেখায়। ম্যাম এই যে ইনস্টল করে দিই। হুম, অ্যাক্টিভেট। জি ম্যাম, এই যে চলে আসছে নিচে। না, হুম। আসে না তো, প্লাগইনে কোনো অপশন, আসছে আসছে ভাইয়া, এই যে অপশন গুলো র্যাঙ্কমেট। আসছে না তাই না? হ্যাঁ ম্যাম, এইটাই সমস্যা, মানে অ্যাক্টিভ করার ওই যে পর যে ড্যাশবোর্ডটা আসে অপশন নাই। ওটা আসে না, ওই ম্যাম ড্যাশবোর্ডটাই অপশনগুলো প্রবলেম। আসবে ওই যে বামে সেটিংসে ক্লিক করেন, বাম বাম। পাশে যে র্যাঙ্ক ম্যাথ এসইও একটা সেটিংস দেখতে পাচ্ছেন ডান এটা? ওখানে। ডান পাশে ওদিকে। হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ ভিউ ডিটেলস এর আগে, আচ্ছা দেন। না আচ্ছা না, এটা না, এটা না, আচ্ছা ব্যাকে আচ্ছা, যান। ওখানে উপরে একটা একজন বলি, একে একে একজন একজন বলি। এনেবল একটা অপশন আছে উপরে, ব্যাকে আসেন, এনেবল উপরে। আচ্ছা আচ্ছা ম্যাম বলুন। এই যে এনেবল অটো, এটা? অটো বামে, আচ্ছা আপডেট। আচ্ছা আচ্ছা, একদম বামে যান, আপনি যে বামের যে এটা না সেটিংস ম্যাম? আছে, বাম পাশে একদম বামের ট্যাবে, আরো আচ্ছা বামে, ব্যামেটা এটা? র্যাঙ্ক ম্যাথ এসইও, হ্যাঁ এটা ওইটা। নিচেরটা, এটা নিচে। এই যে র্যাঙ্ক হ্যাঁ, ম্যাথ এটা এটা। এখানে। আচ্ছা ম্যাম, আমি দেন হ্যাঁ কানেক্ট হ্যাঁ ইউর হ্যাঁ। এখন অ্যাকাউন্টে। হুম, দেন হুম, ওকে অ্যাক্টিভ নাও। অ্যাক্টিভ নাও। ব্যাস। সরি, ইউ আর নট অ্যালাউড টু ম্যাম অ্যাক্সেস। এখন আমি বলি, আমি কালকে এখানে আসছিলাম, আমি অনেক খোঁজাখুঁজির পর দেন এইখানে আবার ব্যাক এসেছি। দেন। এই যে আজকে যে কথাটা লিখছে এটা আমাকে কালকে আবার লিখছে। বুঝতে পারছি, ব্যাক দেন, মানে আপনি স্টেপ গুলো সবই ফলো করেছেন, কোন একটা জি প্রবলেম ম্যাম, হচ্ছে হয়তো, আমি বা আবার ব্যাক সব দেন, করছি কিন্তু করতে পারতেছি না। আবার সেটিংসে এক্সাম। যান। হ্যাঁ, ওয়েবসাইট কানেক্ট বাদে স্কিপ অপশন আছে কানেক্ট, হ্যাঁ, সেটিংসটা কোথায়? এই যে ম্যাম এখানে সেটিংস আছে। র্যাঙ্ক ম্যাথের সেটিংসটা কোথায় গেল? ম্যাম র্যাঙ্ক ম্যাথের সেটিংসটা একটু নিচে আসলে হয়তো ওই ওই করতে যে পারবো, ওখানে নাহলে দেখেন এখানে। সেটিং অপশন আসছে, হ্যাঁ, সেট আপ উইজার্ড অপশন আসছে কিন্তু এখন। র্যাঙ্ক মেথের নিচে। র্যাঙ্ক ম্যাথের নিচে? হ্যাঁ, আর একটু পরে যান। হ্যাঁ, এই যে এখানে আছে সেট আপ উইজার্ড। না ম্যাম না, বা দেবো? পাশে হ্যাঁ, এটাতে যান, সেটিং। ওই উইজার্ড গুলো আগে সেট আপ করেন। আচ্ছা ম্যাম, এই যে হুম, ইজি অ্যাডভান্স স্টার্ট উইজার্ড। হুম, হুম। কম হয়ে যাবে। এখন আশা করি হয়ে যাবে। ম্যাম সেভ এন্ড কন্টিনিউ যাবে তো সবগুলা? জি, 2 মিনিট জাস্ট আপু। এটা স্কিপ করতে হবে এটা। আচ্ছা, এই সবগুলো সেভ এন্ড না না, কন্টিনিউ না স্কিপ এটা, করেন ওটা, এটা আচ্ছা, স্কিপ এটা করেন। হবে না? সমস্যা নাই, সেভ করলেও সমস্যা নাই, জান, আচ্ছা আচ্ছা আচ্ছা। স্কিপ সেভ করলেও ওটা প্রবলেম হবে না। শুধু সেভ আর কন্টিনিউ। এখানে যে সাইট ম্যাপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টেকনিক্যাল এসইও মনে হয়, তাই না? হুম, সাইট ম্যাপ তারা অটো ক্রিয়েট করে দেবে, আমাদের জাস্ট খালি ইন্টিগ্রেট করতে হবে। ম্যাম দিয়ে দিলাম তাহলে এখন সেট আপ এখন অ্যাডভান্সড না না অপশন। না, অ্যাডভান্সে যাওয়া তাহলে যাবে না, এখানে গেলে প্রো চাবে, রিটার্ন টু ড্যাশবোর্ড দিবেন। আচ্ছা, রিটার্ন টু ড্যাশবোর্ড। এই তো ম্যাম। হ্যাঁ, হয়ে বাস হয়ে গেছে। হয়ে গেছে। ও অনেক চেষ্টার পর ম্যাম। এটা কোনো কারণে হয়তো বা ও মানে, আলহামদুলিল্লাহ ম্যাম বলেন। আমি কালকে স্টিল না, চেষ্টা 2টা আরো থেকে রাত আরো 10টা করলে পারতেন। পর্যন্ত বসেছিলাম ম্যাম, আমি অনেক কষ্ট করছি এটার এগুলো উইন্ডো পিছনে। না দেখলে বোঝা যায় না, আপনি যে আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছিলেন এটা আমি তো বুঝতে পারছি যে কোনো একটা ঝামেলা আছে, যেটা আসলে স্ক্রিনশট দেখে ওটা সলিউশন দেওয়া যাবে না, সবগুলো অপশনে যেতে হবে সেটিংসে, যে যে খুঁজে বের আচ্ছা করতে। ম্যাম, এখন কি আমি পোস্টে গেলে পাবো? আপনি যান, অবশ্যই পাবেন, আশা করা আচ্ছা, যায়। আমি ম্যাম হচ্ছে অ্যাসাইনমেন্টের কালকে লাস্ট ডেট দেখে আমি আপাতত যে করতে পারিনি তার জন্য কমেন্টে, স্কোরিং কমেন্টে আসেনি। দিয়ে দিবেন, আপনি ম্যাম কমেন্টে আমি আজকে দিয়ে ওটাই অ্যাসাইনমেন্ট জানাবেন। দিয়ে দিচ্ছি স্ক্রিনশট করে, যে যেখানে এরকম টাইপের এটারই স্ক্রিনশট নিয়ে দিয়ে দিচ্ছি যে আমার হচ্ছে না। এখন ঠিক আমি আছে, এডিট করতে পারলে এডিট করে ম্যাম দিয়ে দেবো নে। ঠিক আছে, এখন এডিটে ক্লিক করেন, দেখেন চলে আসছে, মানে এখানে অলরেডি যে সিগন্যাল চলে আসছে, কিওয়ার্ড স্কিমার, হ্যাঁ, টেকনিক্যাল এসইওর অনেকগুলো সাইন চলে আসছে। ম্যাম এই যে এখন আসছে, জি, অলমোস্ট ডান, থ্যাংক ইউ এখন ম্যাম। এখন থেকে কাজ শুরু করে দেন।
ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক ইনশাল্লাহ আছে, অবশ্যই করবো রাতে। ভাবে করেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক কিন্তু ইউ সো দেখান তো মাচ আপনার, ম্যাম। আপনি পেজটি দেখান না, এই যে আচ্ছা আচ্ছা, পেজ বলেন একটু স্ক্রল ম্যামকে, করে দেন ম্যাম না। একটু তাহলে চেক আউট করে দেন। আমি এইভাবে হচ্ছে ই করছি ম্যাম, আমাকে একটা জিনিস একটু আরেকবার ক্লিয়ার করে দেন ম্যাম, এই যে এইচ ট্যাগ যে মার্কগুলো H1 H2, এটা আসলে ম্যাম কোনটা আমার সাবট্যাগ এবং কোনটা H3 4 হবে, এটা আমার একটু বুঝতে এই অসুবিধা যে এখানে হয়েছে। আন্ডারস্ট্যান্ড ইওর বডি শেপ, তাই না, জি এটা ম্যাম। হচ্ছে আপনার এটা হলো মেইন। H2। হ্যাঁ, ওয়েট, যেটা হচ্ছে আমাদের মেইন টপিক ছিল ফ্যাশন টিপস ফর উমেন, হ্যাঁ হ্যাঁ ম্যাম, সিম্পল এটা ওয়েজ হচ্ছে টু বুস্ট H1। ইওর স্টাইল। এটা হচ্ছে আমার মেইন টপিক। সো জি ফ্যাশনের যে টিপস, সেই টিপসের মধ্যে প্রথম টিপসটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ড ইওর বডি শেপ। জি। সো এটা হচ্ছে আমাদের হচ্ছে H2 ট্যাগে যাবে, কারণ এটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। দেন এইটার আন্ডারে আপনি লাইক হচ্ছে অ্যাপেল শেপ, তারপরে বিভিন্ন ধরনের যে শেপ গুলো লিখেছেন, ওরা যদি এমনি বুলেট পয়েন্ট আকারে দিতেন, লাইক অনলি উইদাউট এনি হচ্ছে এই যে এই মার্কিং গুলা ছাড়া, লাইক অ্যাপেল শেপ বা পিয়ার শেপ, এগুলো যদি আচ্ছা না দিতেন, সেক্ষেত্রে এটা হয়তো কোনো ট্যাগে যেত না, এটা নর্মাল আপনার বুলেট পয়েন্টিং টেক্সট আকারে যেত। যেহেতু এটার আন্ডারে আবার পয়েন্ট দিয়েছেন, তো তখন এটাকে আপনি H3। H3 করতে পারবেন, রাইট। দেন হচ্ছে মেইন টপিকটা ছিল ফ্যাশন টিপস, তার তার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ইনভেস্ট ইন ওয়ার্ড্রেবল এসেনশিয়ালস। এসেনশিয়ালস। তো এইটা হচ্ছে ওইটার দ্বিতীয় পয়েন্ট। সো এটা আবার কি H4-এ চলে আসবে না, কিন্তু এটা H2-তেই থাকবে, জি ম্যাম, এটা H2 ট্যাগ। H2 ট্যাগ। আবার এর নিচে যে আবার পয়েন্টগুলো দিয়েছিলেন, এ লিটল ব্ল্যাক ব্ল্যাক ড্রেস, তারপরে এই যে জাস্ট এগুলো 3-তে যাবে। আচ্ছা আচ্ছা এখানে ম্যাম, এটা কি ফোরের শো আরো করে, আছে। এটার উপরও কি স্কোরিং নির্ভর করবে, মানে হ্যাঁ, স্কোরিং হ্যাঁ, মার্কটা? এটা এটা হচ্ছে স্কোরিং নির্ভর করবে না, এখানে অনেক ইনডেপথ বিষয় আছে। যে গুগল কিন্তু যখন হচ্ছে গুগল আমাদের পেজগুলোকে ক্রলিং করতে থাকে, আহ, মানে ক্রলিং মানে আপনাদের এটা মনে হয় জিনিসটা বুঝিয়েছিলাম কিনা, যে 3টা ধাপে আমাদের পেজকে র্যাঙ্ক করানোর জন্য গুগল একটা সিস্টেম বা ধাপ ফলো করে। সেটা হচ্ছে প্রথমত আপনার ক্রলিং, দেন দ্বিতীয়ত ইন্ডেক্সিং, দেন হচ্ছে সে র্যাঙ্ক দেয়। সো সেখানে ক্রলিং এর কাজ কি, আপনার পেজে কোথায় কোন ধরনের ট্যাগ ইউজ করা হয়েছে, কোন ধরনের কিওয়ার্ড ইউজ হয়েছে, কোথায় কন্টেন্ট লেন্থ কতটুকু, কেমন মিডিয়া ফাইল দিয়েছেন, কতটা এসইও প্র্যাকটিস করেছেন, এই সকল ডেটা সে কি করে ক্রল করে। মানে হচ্ছে একটা স্পাইডার বট আছে, স্পাইডারম্যান কেমন থাকে, যে গামের মতন থাকে, হাতে যা আছে দুনিয়া সব সে টেনে নিয়ে আসতে পারে, তাই না, এক হাতের মুঠোতে। এই টাইপের আর কি, এই ক্রলিং বটটা এরকম স্পাইডার বট বলা হয়। সে কি করে সকল তথ্যকে তার কাছে নিয়ে আসে, মানে সে সবগুলোকে ক্যাচ করে প্রথমে তার হাতে মুঠোয়। দেন সে কি করে, সেটা ইন্ডেক্স করে, ইন্ডেক্স মানে সে তার এখানে স্টোর করে। তখন স্টোর যে সে করেছে, যে আপনারও ফ্যাশন রিলেটেড ব্লগ আছে, আমার মতন আরো আরো 100 জনের আছে বা 5,000 মানুষের আছে, সেই রিলেটেড কন্টেন্ট দিয়েছে। তখন ওই যে তার স্টোরিং ডেটা থেকে সে যে ক্রল করে এনেছিল, দেন ইন্ডেক্সিং এ সে রাখছে স্টোর করে, যখন মানুষজন যে ধরনের ডেটা চাবে ওইটার সাথে ম্যাচ করবে, তখন আপনার একটা পজিশন দিয়ে দেবে, একটা পজিশনে নিয়ে আপনাকে একটা র্যাঙ্ক দেবে, মানে আপনাকে দেখাবে। তো সেখানে এই ট্যাগগুলা গুরুত্বপূর্ণ আপনার কন্টেন্টকে আরো ভালোভাবে বোঝার জন্য। লাইক আপনি চুজ আ কালার্স দ্যাট, আপনার যে 3 নাম্বার পয়েন্ট দিয়েছেন বা 2 নাম্বার পয়েন্ট দিয়েছেন, এটা আপনি নর্মাল টেক্সটেও তো বোল্ড করে বড় করে হাইলাইট করে দেখাতে পারতেন, তাই না? কিন্তু গুগল বুঝতো না হ্যাঁ, যে এটা পারতাম। আপনার একটা ফোকাসিং একটা কিওয়ার্ড হতে পারে, বা এটাকে আপনি টার্গেট করেছেন। তখন যখন সে আপনার ট্যাগগুলা সম্পর্কে জানে, দেন আপনার টেক্সট গুলো সম্পর্কে তো জানবে, প্লাস ট্যাগ গুলো সম্পর্কে যখন তার এক্সট্রা নলেজ থাকবে, তখন বুঝতে সুবিধা হয় আপনার কন্টেন্টকে তাদের বোঝার জন্য। কারণ তারা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ভাষা, একটা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে, তারা তো আমাদের মতন মানুষ না যেটা পড়ে সে ঠিকঠাক বুঝলো। তো তাদেরকে বোঝানোর জন্য এই ট্যাগ গুলা গুরুত্বপূর্ণ। ট্যাগ সেট মানে তখন তার বট বুঝতে পারে যে এখানে ট্যাগ আছে, টেক্সট মানে এই টেক্সটের ব্যাকএন্ডে ট্যাগ আছে, সে তখন তার ওই সিস্টেমে সে বুঝতে পারে। আপনি এখানে এই যে ইন্সপেক্ট দিলে কিন্তু আমরা অনেক ধরনের কোড দেবো, এবং দেখবেন এই জায়গায় কিন্তু ট্যাগ জিনিসটা কিন্তু ওখানে বোঝা যায় যে এখানে ট্যাগ এটা, ঠিক আছে। আচ্ছা ম্যাম, তাহলে ম্যাম এই যে আমার যে এটা, এটা তো হচ্ছে H2 ট্যাগ, চুজ কালার্স দ্যাট ফ্ল্যাটার ইউ। দেন H। এটা নিচে যে যে বুলেট গুলো আছে, এগুলো তাহলে H3 4 5 4। এরকম সিরিয়াল ওয়াইজ আসবে না, না, থ্রি শুধু ফোর ফাইভ থ্রি না, শুধু হবে? থ্রি, এই সবগুলো থ্রি থাকুক, আচ্ছা ফোর ম্যাম, ফাইভ আমি দেওয়ার তাহলে দরকার নেই। এইদিকে এই সেটটা করি নাই, মানে আমি H3 দেই নাই, এটা বুঝি নাই দেখে বাকি সব H2 ই হ্যাঁ, রাখছি। অথবা অথবা আপনি ওইটা এইচ রাখি নাই। এইচ 4-এ, যে আমি চাচ্ছি যেটা একটু শর্ট ফন্টে থাকবে, H4-এও রাখতে পারেন, নো প্রবলেম, সেটা আচ্ছা একাধিক হতে আচ্ছা। পারে। কিন্তু এটা থ্রি, এই যে ওয়ার্ম আপনার আন্ডারস্টোনস যেটা হচ্ছে আন্ডারটোনস, তো এটা আপনি 3 দিলেন, দেন হচ্ছে কুল আন্ডারস্টোন যেটা, এটা আপনি 4 দিলেন, তারপরে হচ্ছে ন্যাচারাল, এটা 5 দিলেন, এইভাবে দেওয়া যাবে না কিন্তু আবার।
থ্রি আচ্ছা মানে তাহলে ম্যাম এটা এটা থ্রি। একটা লেভেলে সবগুলাই থ্রি, আর এগুলো আপনি ফোরে দিয়ে দেন, নো ম্যাম প্রবলেম। এটা যদি থ্রি হয় তাহলে এটার যে আবার হবে যে 5 নম্বর, এটা তো H2 ট্যাগ ড্রেস ফর দ্য অকেশন, হ্যাঁ, দেন এটার যে বুলেট মার্ক এগুলো কি তাহলে H4 হবে? না একই হবে, কারণ এটা লেভেল H3 আর হবে? হ্যাঁ এস থ্রি হবে, কারণ ফোরের আন্ডার ফোর আপনি যে কোনটা সাব মিস? পয়েন্ট দিয়েছেন। আহ, এটাকে ফোর দেওয়া যায়, নো প্রবলেম, বাট থ্রিতেই রাখেন। বাট আপনার বুঝতে ফোরের বা পারছি। ফাইভের আন্ডারে যা আসছে সবগুলার কিন্তু ক্যাটাগরি সেম, ওরা একই ক্যাটাগরিতে আছে। তো তাদেরকে আপনি একটাকে ফোর আরেকটাকে ফাইভ দিতে পারবেন না, যদি থ্রি দেন সবগুলো থ্রি ক্যাটাগরিতেই যাবে। ম্যাম লাস্ট এই তাহলে যে ম্যাম কনক্লুশনটা, এইচ এটা ওয়ান তো কোনটা? এইভাবে সেট করছে, এটার উপরে কি কোনো H2 ট্যাগ যাবে কনক্লুশন লিখে বোল্ড আকারে, নাকি না এরকমই দিলেও থাকবে? না দিলেও প্রবলেম নাই, দিলেও প্রবলেম নাই, অ্যাজ ইউ উইশ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। আর মিস এই ম্যাম যে গ্যাপটা, পিকচার এই সেট যে করি নাই কনক্লুশনের গ্যাপটা। কোনোটারই, জাস্ট উপরে এই ইমেজটা রাখছি যেটা হচ্ছে আপনার ম্যাম ওই যে ফিচার ইমেজ, হুম, এটা রাখছি শুধু। এটাকে ফিচারিং করছেন, ঠিক আছে, নো প্রবলেম। আমার একটা আচ্ছা ছোট্ট আচ্ছা। প্রশ্ন ছিল ম্যাম। এটা হচ্ছে আমরা যে টাইটেলটা দিই, ওটা কি ডিফল্ট ভাবে H1 ট্যাগ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, ডিফল্টে নিয়ে নেবেন। ওখানে তো আমি কোনোভাবে দেখা যায় না যে এটা H1 মানে ট্যাগ হয়েছে, এটা তো দেখা যায় না, না নাকি না আমরা ভাইয়া, এইচ আমরা ওয়ানটা বুঝে নেবো এটা? ফার্স্টেরটাই হবে, আর এইচ এটা টু এটা বাকিগুলো ডিফল্টে নিয়ে নেয় ভাইয়া, শো করে। আমি যে করছি ভাই প্রথমটা কি আমারটা ম্যাম শো আমরা করছে। মানে বুঝে নেবো যে এটা H1 ট্যাগ হয়ে গেছে, এটা বুঝে নেবো? বুঝে নেব না, এটাই নিয়ম। টাইটেল ভাইয়া ট্যাগ মানে হচ্ছে H1 ট্যাগ, না এবং ম্যাম, টাইটেল ট্যাগ বা H1 ট্যাগ একটা ব্লগে একবারই ইউজ করতে হবে। হ্যাঁ এটা বড় করা যাচ্ছে না, তো এই জন্য আমি আচ্ছা বলছিলাম মিস, মানে এটা এই যে ছোট করা যায় কনক্লুশনে না, বড় যেটা, করা একজন যায় না। একজন, একজন জি ম্যাম, একজন, আচ্ছা হ্যাঁ একজন। এটাকে তো ছোট করা যায় না, বড় করা যায় না, এই জন্য মানে আমি এটা প্রশ্ন করছিলাম আর কি। হুম, এটা H1 ট্যাগ। হ্যাঁ এখন বলেন ভাই, আপনারটা বলেন। আচ্ছা মিস, ওই যে আপনার কনক্লুশনে এই যে সাবিয়া আপুর যেটা দেখলাম, এটা তো একটা গ্যাপ আছে, তো এই এই গ্যাপটা কি আপনি রাখা যাবে নাকি? হুম, থাকবে, এই যে নো প্রবলেম। ম্যাম তো গ্যাপ থাকবে, বলেছে ভাইয়া শর্ট স্টেপই করতে, একদম ওই শর্ট যে শর্ট হিবিজিবি প্যারাগ্রাফ, গ্যাদারিং আর শর্ট রাখতে। প্যারাগ্রাফ সমস্যা হবে থাকলে না না? কোনো সমস্যা নাই, না আর শর্ট প্যারাগ্রাফ ম্যাম আচ্ছা কোনো আচ্ছা। বলছে সমস্যা নেই। প্যারা আকারে করতে। উনি তিনটা প্যারাগ্রাফ দিয়েছে, এখানে দুটো প্যারাগ্রাফেও থাকতে পারে, নো প্রবলেম, বাট সবগুলা টেক্সট একসাথে না থাকলেই ভালো লাগবে। গ্যাদারিং করতে না করছে হ্যাঁ, ম্যাম। বেশি আচ্ছা ঠিক গ্যাদারিং আছে। রাখা যাবে না দেখে। আচ্ছা ম্যাম থ্যাংক ইউ, আমি ওকে। স্কোর গুলো সাজিয়ে নেব নি। হ্যাঁ, বাকি আরো ইমেজ কিছু সেট সেট করবেন, হ্যাঁ আরো কিছু ইমেজ দিতে হবে ম্যাম তাহলে। এখন তাহলে ও আমার এখানে এগুলো শো করছে ম্যাম, হুম, ভুলগুলো এটা শো এটা একটা করতেছে। গ্রামারলি ধরে দিচ্ছে, জি জি ম্যাম, গ্রামারলি। গ্রামারিকটা হচ্ছে আমাদের পিন অন করা পেজ তো আছে। শেষ মনে হয়, তাই না? অন পেজ তো ওয়ান শেষ, পেজের মোটামুটি। আর কি বাকি আছে? আর আল্লাহ ম্যাম এটা তো প্রো আসছে। ও আচ্ছা এই আসবে, চলে মাঝে মধ্যে গেছে। আসবে তো। আর আচ্ছা। ম্যাম হচ্ছে আরেকটা বিষয় ছিল, ইনস্ট্যান্ট ভুলে গেলাম কি জানি বলবো ম্যাম, ভুলে গেছি। ইস, আচ্ছা, আরেকটা নোট নোট ডাউন করে আরেকটা রাখবেন। বলার ছিল, এই যে ভুলে আপনার গেছি ম্যাম। এই যে এসইও র্যাঙ্কিং এর একদম ডান পাশে একটু সাবিয়া আপু একটু ক্লিক করেন তো। কোনটা ভাইয়া? একদম ওই যে, এই যে আপনার ওই র্যাঙ্ক ম্যাথের যেটা উনি আপনার লাল। এআইটা বলতেছে, এআইটা ওটা হবে না হ্যাঁ ভাইয়া, র্যাঙ্ক ম্যাথ প্রো লাগবে, হ্যাঁ ওটাতে নিয়ে হ্যাঁ, কাজ। এআইটা এটা সমাধান সম্ভব না না? না, এটা ও র্যাঙ্ক ম্যাথ প্রো ম্যাম ছাড়া হবে যেটা না। ছিল আপনি যে বললেন ম্যাম, ওই যে আমাদের মেন কিওয়ার্ড তো ম্যাম আমি রাখছি হচ্ছে ফ্যাশন টিপস ফর ওমেন, এইটুকু হচ্ছে মেন কিওয়ার্ড রাখছি, হুম, এবং এটা হচ্ছে আমাদের কন্টেন্টে 3 থেকে 4 বারের বেশি শো করা যাবে না। এটা ওয়ার্ডের উপরে নির্ভর করবে, আপনার ওয়ার্ড লিমিট কত। 3 থেকে 4 বার দিবেন, আপনার ওয়ার্ড লিমিট কত তার উপর ডিপেন্ড করছে। আর যেটা বলছিল মিস, ওই যে এসইও এর মধ্যে আপনার ওই যে এই, মানে ওই যে কিওয়ার্ড যেটা ওই যে মানে টাইটেল, এসইও টাইটেলের মধ্যে কিওয়ার্ড এটা থাকতে হবে, মানে বুঝলাম না এটা। এসইও টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে, এসইও টাইটেল মানে মেটা টাইটেল, এর হ্যাঁ, স্ন্যাপেটে যে যেটা করেন সেটা। আর যেটা হলো পাওয়ার ওয়ার্ড, এটা কি এই যে প্রত্যেকটা যেগুলো আমি পয়েন্ট দিব, আনিস টু নো ট্যাগ। নো, টাইটেলে যেটা আমরা ইউজ করি লাইক হচ্ছে বেস্ট, লাইক এখানে দিতে পারতো উনি যে 5 বেস্ট ফ্যাশন টিপস ফর উমেন, তাহলে এটা তো এখানে নাম্বার বেস্ট, দিলাম। বেস্টটা পাওয়ার, বেস্ট এটা পাওয়ার ওয়ার্ড, হ্যাঁ বেস্ট হলো ম্যাম পাওয়ার, আলটিমেট, তাহলে মিস। সমস্যা হয়েছে কি ম্যাম, আপনি এসেনশিয়াল। আমাকে যে বলে দিলেন ফ্যাশন টিপস ফর ওমেন লিখে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে, ম্যাম এটাতেও আসে না, সার্চ ভালো একদম 10-20 এরকম আসে, হ্যাঁ, এটা দেন সার্ভিস তো ভালো, ম্যাম দেখেন। আসে নাই আমার, যেটা অনেস্টলি ম্যাম আমি নিজে খুবই হতাশ এই বিষয়ে, আমি কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে খুবই প্যারায় পড়ছি, দেন ম্যাম আমি হচ্ছে যেটা সার্চ লিমিটটা আমাদের কম অনেস্টলি থাকে স্পিকিং তো। ম্যাম চ্যাট জিপিটি থেকে এই এই টাইটেলটা আমি মেক করছি পরে, মানে এটা আমি তাদের কাছে টাইটেল চাইছি ফ্যাশন টিপস ফর ওমেন এটা থেকে, হচ্ছে দেন আমাকে এটা এই যে দিচ্ছে। কেজি আর কিওয়ার্ড দিয়ে রিসার্চ করার প্রয়োজন, সেটা আমাদের আমি যেটা ইয়ে করছি এটা হচ্ছে কেজিআর,
কারণ যেহেতু কেজিআর কিওয়ার্ডটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের একটু সময় দিয়ে যে কোনো একটা কেজিআর কিওয়ার্ড বের করার পরে তারপর যদি আমরা কন্টেন্টটা লিখি তাহলে এটা আমাদের অনেক বেশি প্র্যাকটিস হয়ে যাবে। অনেক বেশি প্র্যাকটিস হবে। আর টাইটেল জেনারেটের ক্ষেত্রে আপু আরেকটা প্রম্পট এইভাবে দিবেন যে আই নিড আ এসইও টাইটেল উইথ আ নাম্বার উইথ আ পাওয়ার ওয়ার্ড আচ্ছা ম্যাম। অ্যান্ড পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টিমেন্ট টোন। যে জিনিস তিনটাই কিন্তু আমাদের র্যাঙ্ক ম্যাথে দেখায়, তিনটা মেনশন করে দিয়ে দেন আপনার কিওয়ার্ডটা দিবেন ফ্যাশন টিপস ফর উমেন। তখন এটা ভালো দেখবেন কথা বলছেন। শুরুতে আপনার নাম্বারটা দেখাবে, দেন পাওয়ার ওয়ার্ড এসেনশিয়াল বা আলটিমেট বা বেস্ট এই টাইপের ওয়ার্ডগুলো অ্যাড করে দিবে দেখবেন অটোমেটিক্যালি। এবং পজিটিভ নেগেটিভ সেন্টিমিটার রাখবে আপনার তাহলে টাইটেল। তো সেটা অনেক লম্বা লম্বা হয়ে যাবে। না লং হবে না, এমনিতেই তো অনেক লং হয়েছে, আরো শর্ট হবে। এখানে 5 বেস্ট ফ্যাশন টিপস ফর উমেন এটা দিলেই হয়ে যেত, লং হবে না বেশি। এখানে লং হলেও সমস্যা নেই, আমরা তো এটা মেটা টাইটেলে রাখবো না পুরোটা, ওই যে ম্যাম তো বললাম না, এখানে আমি লং এটার দিয়ে। জন্য অনেকটা একটা পাওয়ারটা আছে যে ঘাটছি, বুস্ট। প্যারা লাগছে খুব, আমি সলিউশন পাই না, মানে মনের মতো কোনো কিছু আসতেছিল না, আমি অনেকটা এটা হবে আপু, সমস্যা নাই, আমাদের ক্ষেত্রে আরো ডাউনসাইডে পড়ে সময় দিবেন। গেছিলাম। যেহেতু ফ্রি টুল প্রতিদিনের একটা লিমিটেড সার্চ আমাদের লিমিট আছে, যেহেতু ফ্রি টুল এই কারণে একটু প্রবলেম হবে। তো এই একটা কন্টেন্ট লিখে বা একটা অপটিমাইজ করে আমাদের বসে থাকলে হবে না। যারা এসিও নিয়ে কাজ করবে মিনিমাম আপনার কয়টা কন্টেন্ট নিয়ে কাজ করবেন, মিনিমাম 20টা কন্টেন্ট টার্গেট করেন, 20টা কিওয়ার্ড রিসার্চ করেন, 20টা রাইটিং করে ডান করেন, দেন 20টা কন্টেন্টকে আপনি অন পেজ অপটিমাইজেশন করেন ম্যাম আপনাদের। আমার রাইটিং ফরম্যাট তো ঠিক আছে। হ্যাঁ, ভালো আছে, চলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। আর ম্যাম হচ্ছে ইমেজ যে করতে বলছেন, ইমেজ তো সেট করতে পারবো, বাট ম্যাম এই যে আন্ডারস্ট্যান্ড ইউর বডি শেপ, এই ক্ষেত্রে কি ইমেজ দিব, মানে এটা বুঝতে পারতেছিলাম না, ওটা দ্যাটস ওয়াই দিবেন আমি কোনো বডি শেপ ইমেজ দিই না। দেখাচ্ছে ফিমেলদের এই টাইপ অফ ইমেজ। আমি এটা ভাবছি, পরে ক্যাটালগ দেখবেন। ভাবতেছি। অথবা অথবা আরো আরো নিচে আরেকটু ভালো ভালো ওয়ার্ড গুলা খুঁজে বের করেন যেগুলো আপনার ঝামেলা মনে হবে না, ওই টাইপস অফ ইমেজ সার্চ করলে পেয়ে যাবেন, সেগুলো আপনি ম্যাম একটু মডিফাই করে দিবেন, ম্যাম সমস্যা নেই। এখন হচ্ছে আমি অবশ্যই। ডোমেন এবং হোস্টিং কিনতে যাচ্ছি, এখন আমার কি পরিমাণ খরচ হতে পারে বা কিভাবে নিতে পারি যদি একটু বলতেন। এটা ডোমেনের দাম তো আসলে বেশি হয় না, আপনার যে নামে নিবেন সেই নামটা সার্চ করে দেখেন কেমন দাম চাচ্ছে নেমচিপ বা আদার সেকশন গুলাতে। আর হোস্টিংটা নির্ভর করবে হচ্ছে আপনার কতটুকু কতটুকু লাগতে পারে আমার, আমি কতটুকু তো নিবেন, হ্যাঁ সেটার উপরে। তো সেক্ষেত্রে বাংলাদেশি সাইটগুলো থেকে কিনলে আপনার হচ্ছে একদম ছোট সাইজে কেনা যাবে, যেমন 20 জিবির কমে কেনা যাবে না নেমচিপ থেকে। সো 20 জিবির দাম দেখা যাচ্ছে যে আপনার 5,000 টাকা মতন অলমোস্ট আমার ইয়ারলি তো পড়ে বিশ যায়। জিবি তো প্রয়োজন নাই আমার হ্যাঁ এত। প্রয়োজন নাই, তো এই যে শর্ট প্যাকেজ নিতে চাইলে তখন বাংলাদেশি সাইটগুলো থেকে নেন, এবং XYZ ডোমেন নিলে আরো কম প্রয়োজন হয়। তো এটা ডিপেন্ড করবে, আপনি চার মানে পাঁচ হাজারের ডোমেইন। মধ্যে কমপ্লিট করতে পারবেন, অথবা আরো বেশিও লাগতে পারে, নির্ভর করে এটা, ঠিক আছে। আপনি কতটুকু এরিয়া নিবেন আর নামটা কি নিচ্ছেন সেই নামটা আগে আগে ফিক্স করেন, নেমচিপে যেয়ে সার্চ করে দেখেন নামটা অ্যাভেলেবেল কিনা, বা থাকলে সেটা প্রাইস কেমন, প্রিমিয়ামে চলে গেছে কিনা, আবার নামটা অনেক সময় প্রিমিয়ামে চলে গেলে তো অনেক বেশি রেঞ্জ হবে, ওগুলো তার কেনা ডোমেন মিস ডোমেন তো হবে যে আমার ওই যে আমি কোম্পানির নাম যেটা হবে এটাই হবে। আমি ডোমেন নেম এখন যদি আমি যেই নাম চুজ করছি যে আমি আমার কোম্পানির নাম আমি এইটা দিব, এই নামে যদি কোনো আপনার ডোমেন যদি না থাকে। নাম চেঞ্জ করবেন। নাম নাম তো ওটা আমি তো নামের উপর তো আমি নিয়ে নেই নাই যে লাইক কোনো সার্টিফিকেট কোথা থেকে আমি নিয়ে নেই নাই যে আমার বিজনেস সার্টিফিকেট হয়ে গেছে এমন না। সো নাম বিজনেসে যাওয়ার আগে নামটা আগে দেখতে হবে অ্যাভেলেবেল আছে কিনা, ঠিক আছে। আমি তো রেজিস্টার্ড না কোনো নামের সাথে, সো সেক্ষেত্রে আগে দেখবো সেই নামটা আগে অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা তারপরে ধরেন যদি না থাকে তখন আমি ওই নেম টিপ থেকে ওইটার আশেপাশে মিলাই জিলাই একটা নিয়ে নিবো এই তো। হ্যাঁ নিজের নামে, লাইক আপনারা যদি মার্কেটিং এ টার্গেট করেন ফোকাস করেন তখন নিজের নামে একটা পোর্টফোলিও ওয়েবসাইট করে নেবেন, হ্যাঁ নিজের ম্যাম, নামে এখন এখন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ সবার দেখতেছি এখন ওয়েবসাইট আছে। হ্যাঁ আমরা এখন যেহেতু মনে নতুন করেন। কাজে যাব, হ্যাঁ হ্যাঁ তাহলে এখন আমাদের ওয়েবসাইট থাকলে এটা একটা প্লাস পয়েন্ট হবে আমাদের প্লাস জন্য। পয়েন্ট হবে কেন, কারণ হচ্ছে কম্পিটিশন তো অনেক বেশি, সো আপনি হ্যাঁ যদি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে পারেন। লাইক একজন হচ্ছে পোর্টফোলিও দেখাচ্ছে ছবি কিছু আপলোড করে বা ড্রাইভ ফাইলের মাধ্যমে, বা বিভিন্ন পোর্টফোলিও সাইটে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে পোর্টফোলিও দেখাচ্ছে, আর আপনি পোর্টফোলিও দেখাচ্ছেন আপনার ওয়েবসাইটে, যে আমার ওয়েবসাইট যাও, এখানে আমার সব প্যাকেজ ডিটেলস দেওয়া আছে, আমার পোর্টফোলিও আছে। তখন আহ, কার বেশি প্রাধান্য পাবে ক্লায়েন্টের কাছে, কে বেশি প্রাধান্য পাবে বা যেটার ক্লায়েন্ট। আপনার ওয়েবসাইট থাকবে এটার, জি। যেটা মানে যার ওয়েবসাইটের ওয়েবসাইট মধ্যে থাকবে পোর্টফোলিও থাকবে ও ওইটা তো। বেশি প্রাধান্য পাবে। এটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে আপনার কাজের পোর্টফোলিও গুলো সেখানে লিংক আপ করাতে পারবেন, অ্যাড করতে পারবেন। এগুলো আপনারা কিছু রিসার্চ করেন, পোর্টফোলিও সাইট কিছু রিসার্চ করেন অন গুগলে, কেমন হয় ইউজুয়ালি পোর্টফোলিও সাইট গুলা, বা কি কি বিষয়গুলো থাকবে, রিসার্চ করে দেন হচ্ছে ডোমেন হোস্টিং নিয়ে নেন, নো প্রবলেম, ঠিক আছে। থ্যাংক ইউ।
এখনই নিয়ে নিবো নাকি ওই যে আমাদের কোর্স শেষ হওয়ার পরে নিবে? এখন লাইক কোর্স শেষ হওয়ার পর আপনি যদি এমন টার্গেট থাকে, এটা আসলে কার কি টার্গেট তার উপর নির্ভর করছে। যে আমি কোর্স শেষ হওয়ার পর আমি আরো 6 মাস স্টাডি করবো, এখন এগুলো আমি ডেমো হিসেবে করব। কোর্স হ্যাঁ, শেষে আমি হচ্ছে এটা আরো 6 মাস প্র্যাকটিস করব, তখন কিনবো, সেটা আলাদা বিষয়। আমার কেউ টার্গেট যদি এটাই। কেউ যদি মনে করেন যে না আমি এখনই মেইন প্র্যাকটিসটাই এখনই করব আমার মেইন ওয়েবসাইটে না, সব তাহলে দরকার নেই আমার। পেইড ওয়েতে, তাহলে এখন কিনে নিবেন। কিনে পরে যে আমি কোর্স শেষে আমি কাজে জয়েন করব বা মার্কেট প্লেসে আমি ইন হব, সেক্ষেত্রে সেটা প্ল্যানিং এর উপর নির্ভর করছে যে আপনার প্ল্যানটা কি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তাহলে কোর্স শেষে আপনারা একটা মার্কেট প্লেসে জয়েন হয়ে যেতে পারবেন দ্রুত সময়ের মধ্যে। ওকে, কোর্স চলাকালীন সময় যদি প্র্যাকটিসটা কমপ্লিট করে ফেলেন আর কি। ওকে। এইটাই নিচ্ছে আগে। আগে কোর্সটা আগে শেষ হোক, শেষ হওয়ার পরে আপনি ডোমেন নিতে তো আর আপনার আপনার বেশি দিন লাগবে না, হয়তো 2 দিন 3 দিন লাগবে। ওগুলো তো কাজ করতে সময় লাগবে, ডোমেন নিলে তো আপনি একদিনেই দিয়ে দেবে, 2 দিন 3 দিন কেন লাগবে, একদিন আপনি পে করলে আচ্ছা, তাহলে একদিনে দিয়ে দিলে আমি আবার এটা সেট আপ দিতে মনে করেন 2 দিন 3 দিন সময় লাগবে, এক ওটা সপ্তাহের মধ্যে আপনি সেট বাংলাদেশি হয়ে যাবে। সাইটগুলো থেকে নিলে ওরাই সবকিছু সেট আপ করে দেয়, কিছু সেট আপ করতে হয় না। আর হ্যাঁ, নিজেরা কার্ড ইউজ করে পারচেস করলে তখন অনেক কিছু সেট আপ। তাহলে ওই সমস্যা না। আগে আগে কোর্স শেষ করি, হ্যাঁ, ভালো মতো করি, তারপরে প্রতারণা হয় ম্যাম পরে ওখানে। দেখবো। ম্যাম কয়েকদিন আগে আমি একটা কথা বলি, কিছুদিন আগে আমাদের মানে যে আপওয়ার্কে একটা কাজ এসেছিল। তারপর ওখানে ক্লায়েন্ট হচ্ছে $200 কথা ছিল। হুম। ওনাকে একটা চ্যানেল দিতে হবে, ইউটিউব চ্যানেল, মানে মনিটাইজেশন আছে এরকম। তো আমাদের কাছে তো কোনো চ্যানেল নাই এরকম। আমরা বিভিন্ন ফেসবুকের গ্রুপে পোস্ট করলাম, ওখান থেকে দুইজন মানে একজন মানুষ ওর প্রোফাইলে দেখতেছি প্রায় 200 কে ফলোয়ার। তারপর জুব্বা গাইয়ে দেওয়া, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, কত সুন্দর লাগে দেখতে। মানে দেখতে এমনিতেই বিশ্বাস করবে সবাই। তারপর ওনার একটা একটা ছবির মধ্যে 5K 6K এরকম লাইক। সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। তারপর এর জন্য তো আমরা বিশ্বাস করছি ওনাকে। উনি দিবে বলছে, তারপর আমাদেরকে অ্যাডভান্স টাকা দিতে বলছে, 6,000 টাকা দিছি আমরা। দেওয়ার পরে দেখতেছি আমাদেরকে ব্লক করে ব্লক করে দিছে। ওই যে এটা এখন হচ্ছে মানে ধর্মীয় মানে একটা হ্যাঁ, ছদ্মবেশ দিয়ে মানুষকে ইমোশনালি ইমপ্রেস করা যায়। লাইক মানে আমরা খুব বিশ্বাস করি যে না লোকটা ধার্মিক, দেখলে মনে খুব ম্যাম হয়। বেশি তাহলে কষ্ট আমি পেলাম যে বিদায় নেই একটু। হ্যাঁ, নিয়ে আমি বিদায় নিব, নামাজ পড়তে হবে তো। আচ্ছা খুব আচ্ছা, বেশি ঠিক কষ্ট আছে পেলাম ম্যাম, যে মানে আসসালামু কিভাবে আলাইকুম। আমি মিস বিদায় নিলাম। কিভাবে যে আসসালামু একটা আলাইকুম মিস। ধর্মীয় মানুষ এভাবে হ্যাঁ, ইয়ে করলো, হ্যাঁ, হ্যাঁ, প্রতারণা করলো। আল্লাহ, হ্যাঁ। কাকে বিশ্বাস করতাম এখন। না না, এটা মানুষকে এখন বিশ্বাস করা কঠিন, মানে মানুষ এখন 2 টাকারও লোভ সামলাতে পারে না, এরকম মানুষ আছে না যে মিস, দু বিশ্বাস টাকা পড়ে করতে আছে। হবে। হ্যাঁ। বিশ্বাস করতে হবে আগে। ওই তার সাথে তো মানে শুরুটাই হবে বিশ্বাস দিয়ে, তারপরে হ্যাঁ, তার ওই যে কাজের মাধ্যমে সবকিছু দেখতে হবে যে না, হ্যাঁ, এখন তাকে কি ওই আমি মানে ওই টাকা পয়সার হিসেবে বা বা বিজনেস সেটাই। ক্ষেত্রে আমরা আমি তাকে বিশ্বাস আমরা করতে তার পারবো কিনা। বিশ্বাসটা উঠিয়ে নিতে পারি না, তাহলে তার আমরা চলতে পারতাম না, আসলে আমরা হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস এটাই। নাই করতাম আছে কিন্তু। কিছু মানুষ শুরুতেই বিশ্বাস আছে করতে হবে। তবু। সবাই তো আর সমান ম্যাম না। গেলাম, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই তো আর সমান না। লাইক লাইক এমন মানুষও আছে যার সামনে কোটি টাকা পড়ে থাকলে সেটা তার যেহেতু না, সে সেটা টাচ করবে না, তাই না? সবাই তো সমান না। তো এটা যার যার অনেক বেশি ইমানের কষ্ট পেলাম পরীক্ষা, এটা টাকার ইমানের। জন্য না, টাকা তো আসবে যাবে, তবে তবে এই যে মানুষটা এভাবে যে প্রতারণা করলো, অনেক বেশি খারাপ লাগলো এটা। ওই তো আপনার 6,000 টাকা নিয়ে তো সে বড় লোক হতে পারবে না, বাট হ্যাঁ অনেকের এরকম অবশ্যই। অনেক টাকা নিয়ে সে হয়তো বা ভালো মন্দ কিছুদিন চলতে পারবে, বাট যে মানুষের শান্তি সমস্যা এটা। হলো কি যে এই টাইপের মানুষগুলি মনে করে যে আজকে শকুরবার কাছ থেকে নিচ্ছে 6,000 টাকা, হ্যাঁ, হ্যাঁ। কালকে আমার কাছ থেকে না, নিবে, ওর পরশুদিন লোভটা নিশাদ আপুর কিন্তু কাছ থেকে নিবে। আজীবনেই যাবে না, এইভাবেই কারণ ওরা আমি চলে। আমি 5,000 টাকা কামাই, আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো চলি এগুলো নিয়ে। আমার আমার টাকা থেকেও যায়। কিন্তু ও যে টাকা যেভাবে কামাচ্ছে ওভাবে ওর ওই যে থাকবে না, তৃপ্তিটা থাকবে না ওর। মানে তৃপ্তি আরো থাকবে চাই, না, আর আরো ওটা তো চাই, আল্লাহ বরকত আরো দিবে, চাই। থাকবে না, তার প্রবলেম লাইফে বেশি থাকবে, তার খরচ বেশি হবে, তার এমন একটা রোগ দিবে যে সব বিক্রি করেও মনে করেন যে সে এগুলো কাভার করতে পারছে না। তো ওইটা ওই যে যাদের আসলে বোঝটা নাই, আসলে কিছু তো করার নাই, আপনি কিভাবে আনবেন? আমি এই জন্য সমস্যা আপনাকে নাই। নক দিয়েছিলাম ওই যে ওখান থেকে। আচ্ছা ম্যাম, আচ্ছা, ঠিক ডোমেন আছে, হোস্টিং সমস্যা আপনি নেই। ইসে পাবেন, ওই যে ইশিখনের ওয়েবসাইটে মানে ওনারা প্রায় প্রায় দেয়। আচ্ছা না, ইশিখন ওনাদের থেকে আচ্ছা নিলে আমি তো একটু আপনার চিন্তা করে রিস্ক দেখি ফ্রি। তবে। হ্যাঁ। হ্যাঁ, না ইশি- ম্যাম, আমার একটা চিন্তা ভাবনা আছে যে আমি হচ্ছে আমি এমনি সময় নিয়ে এসেছি এখানে, আমি বলছি 2 বছর পর্যন্ত সময় দেব। হ্যাঁ, হ্যাঁ, মানে হবে 2 বছর আমি একটু টাইম দিতে পারলে কোনো হবে। টাকার আশা করতেছি না। হুম, হুম, হ্যাঁ, এরপর হচ্ছে আমি যে এসিওর কাজটা আছে, আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে মানে খুঁটিনাটি যা আছে হুম। সবকিছু সম্পর্কে জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, সব এরপর জানার আরেকটা চেষ্টা করবেন, অ্যাডভান্স যে যে কোর্স করব বিষয়, যে এসিও নিয়ে। হ্যাঁ যে বিষয়গুলো হ্যাঁ, জানছেন এগুলো আরো এসিও নিয়ে। ইনডেপথ রিসার্চ করবেন। রাইট। হ্যাঁ, আমি শিখতে এমনি হবে। ইউটিউবে এখন ফ্রি ক্লাস আছে অনেকগুলো, ভালো লাগে। ওখান থেকে করতেছি, যে টপ রেটেড একটা আছে মনে হয় হৃদয়, হুম। ওনার ক্লাসগুলো ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো করতেছি আস্তে আস্তে। আহ, দেখি।
করেন, আচ্ছা দেখেন। ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ সময় নিয়ে থাকলে ধৈর্য ধরে, যে যে আমি না আমার সময়ের মধ্যে আর্ন করতে হবে এরকম না, আমি মিস হ্যাঁ সময় নিয়ে হ্যাঁ করেন, হবে ইনশাল্লাহ। একটা জিনিস ঠিক ইনশাল্লাহ। করছি কি যে এটা কোর্স শেষ হওয়ার পরেও আমি রেস্ট অফ লাইফ যেই কোনো একটা না একটা কোর্সের সাথে আমি হ্যাঁ হ্যাঁ, অ্যাটাচটা আমি থাকবোই। আমি ম্যাম এটাই বলতে চাচ্ছিলাম, এই জন্য আমি সব আপনি সময়ের জন্য আপনি একটাতে না হাসবেন এর একটাতে জন্য আমি আমি ক্লাস ওই দিন করি বা বলি না নাই। করি, আমি অ্যাটাচ একটা কথা থাকবোই আমি বলতে যে কোনো একটা চাচ্ছিলাম ক্লাসের আপনাকে, সাথে। এটা হচ্ছে আমি ম্যাম আমি মানে ফেল করবো ইচ্ছে করে, ফেল করলে এখানে যদি রেখে দেয় আবার থাকবো আপনাদের সাথে, মানে ওরকমটা বলতে চাচ্ছিলাম ওই দিন। একই জিনিস ঘুরে ফিরে আসবে, এগুলো তো আপনি পারেন, তখন বোরিং লাগবে। হ্যাঁ। হ্যাঁ, না আচ্ছা। এখন হচ্ছে কিছু একটার সাথে লেগে থাকলে যে ধৈর্যটা হারায় যাবে না। হ্যাঁ হ্যাঁ। এজন্য আমি আবার নতুন কোর্সে ভর্তি হবো যে কোনো একটা জি জি। অ্যাডভান্সের। ওই যে বেশি অ্যাডভান্স না তো, অ্যাডভান্স মানে এসে 2,000 টাকা দিলেই মনে করেন 2 মাসের একটা কোর্স পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে এরকম। হ্যাঁ, দিয়ে দিলাম, আছে, অসুবিধা কি, অসংখ্য কোর্স আছে। অ্যাটাচ থাকলাম। হ্যাঁ হ্যাঁ, এটাই আর ওকে, কি। সব ঠিক সময়ের আছে, জন্য। তাহলে সবাই ভালো আচ্ছা থাকবেন, ঠিক বিদায় আছে নিচ্ছি। ম্যাম, আচ্ছা আল্লাহ মিস, হাফেজ। আপনিও ভালো ওকে, থাকবেন মিস। হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।